আমরা রাসায়নিক তাপগতিবিদ্যা করব, মানে কেমিক্যাল থার্মোডাইনামিক্স করব। ফিজিক্সেও থার্মোডাইনামিক্স পড়েছিস, তো কেমিস্ট্রিতেও একটা পার্ট আছে। আচ্ছা, এই ক্লাসে কি হবে? এই ক্লাসে আমরা যেটা করব সেটা হচ্ছে ইন্ট্রোডাকশন পার্টটা পড়বো। দেখ হেডিংয়ে লেখাই রয়েছে। তার আজকে আমরা এইখানে থার্মোডাইনামিক্স পড়ার জন্য আমার যে ছোট ছোট ডেফিনেশনগুলো জানা উচিত, সেই ডেফিনেশনগুলো পড়বো, বিভিন্ন টার্মিনোলজিগুলো সম্বন্ধে জানবো, যেগুলো আমার টোটাল থার্মোডাইনামিক্সটা পড়তে হেল্প করবে। সো আমরা ঘন্টাখানেক ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্সের আগে অবধি এই বইয়ে যা যা বলা রয়েছে, অনেকগুলো পাতা রয়েছে, 15টা-16টা পাতা রয়েছে ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্সে যাওয়ার আগে। তো সেই জিনিসগুলো ঘরে বসে তোর পড়া হয়তো যতটা কনসেন্ট্রেশন নিয়ে পড়তে পারবি না, কারণ 17 পাতার মধ্যে 17 পাতাতে যতগুলো ইনফরমেশন লেখা রয়েছে সমস্ত ইনফরমেশন তো লাগবে না। ওর মধ্য থেকে হয়তো 17 পাতা থেকে যদি আমি 100% ধরি, ওর মধ্য থেকে হয়তো 50% জিনিস রয়েছে যেটা তো লাগবে, বাকি অ্যাজ এ এক্সাম্পল তোকে বোঝানোর চেষ্টা করেছে বইয়ে। তাহলে সেই ডেফিনেশনগুলোই আমরা পড়বো। আজকের ক্লাসে আমার বোর্ড ওয়ার্ক করার মতো কিছু নেই। বোর্ড ওয়ার্ক করলে আমাকে কি করতে হতো, যে জিনিসগুলো মুখে বলবো বা যেগুলো ডেফিনেশন আছে সেগুলোকে অ্যাজ এ ডেফিনেশন আমাকে লিখতে হতো, ঠিক আছে? তাছাড়া আর আমার এখানে আজকের ক্লাসে নিউমেরিক্যাল বোঝানোর মতো কিছু নেই। নিউমেরিক্যাল তো করাবোই, টোটাল থার্মোডাইনামিক্সটা হয়ে গেলে একটা নিউমেরিক্যালের ক্লাস, প্রতিটা টপিক থেকে কিছু ইম্পর্টেন্ট নিউমেরিক্যাল নিয়ে কিভাবে অ্যাপ্রোচ করতে হয় সেটা দেখাবো। আচ্ছা, তো যাই হোক, আজকে আমরা ডেফিনেশনের পার্টগুলো শিখবো। তাহলে এক করা যেতে পারে বইয়ে ডেফিনেশনগুলো বলে আমি এখান থেকে মার্ক করে দিয়ে জিনিসগুলো বোঝানো, আর একটা করা যেতে পারে বোর্ডে গিয়ে আমাকে ডেফিনেশনগুলো লেখানো। যেহেতু বইয়ে এত সুন্দর করে ডেফিনেশনগুলো দেওয়া রয়েছে, এত এক্সাম্পল দেওয়া রয়েছে, আমি আর বেশি বোর্ডে লেখালেখি করছি না, তাতে টাইমও বেশি কনজিউম হবে, তোদেরও বেশি বোর্ড লাগবে। বই আছে, বইটা আমি যেখানে আছে বইটা খুলে ফেল, ঠিক আছে? ভিডিওটা পজ কর, তোর যে থার্মোডাইনামিক্সের বইটা খুলে ফেল, যে জায়গাগুলো আমি ইম্পর্টেন্ট বলছি, আন্ডারলাইন করছি, তুই বইয়ে সেগুলো আন্ডারলাইন করে দে। ওই আন্ডারলাইনগুলোই তোর নিজস্ব নোট, ওই জায়গাগুলো বেশি ইম্পর্টেন্ট, ওই জায়গাগুলোই পরীক্ষার আগে পড়তে হবে, ঠিক আছে? আচ্ছা, এইখানে যেটা লেখা রয়েছে এখানে কিছু মার্ক করতে হবে না। এখানে তোর বোঝার জন্য কিছু ইম্পর্টেন্ট কথা বলেছে যে থার্মোডাইনামিক্সে আমরা কি পড়বো, যেখানে কোনো কার্য, মানে যার প্রভাবে কার্য বা পরিবর্তন সংঘটিত হয় অথবা কার্যের বিনিময়ে যা উৎপন্ন হয় তাকে আমরা শক্তি বলি। এখানে এরকম করে বিভিন্ন তড়িৎ শক্তি, আলোক শক্তি এসব বলেছে, এসব তো জানিসই। এবার বিজ্ঞানের যে শাখায় বিভিন্ন প্রকার শক্তির পারস্পরিক রূপান্তর সংক্রান্ত আলোচনা করা হয় তাকে তাপগতিবিদ্যা, থার্মোডাইনামিক্স বলে। থার্মোডাইনামিক্সের উৎপত্তি বলেছে, থার্মো মানে হিট, ডাইনামিক্স মানে পাওয়ার। এবার থার্মোডাইনামিক্সের আমাদের 4টে সূত্র রয়েছে, ঠিক আছে? থার্মোডাইনামিক্সের তাহলে কি, আমাদের 4টে সূত্র রয়েছে, 1 2 3 4 নয়, 0 1 2 3, ঠিক আছে? তো 0th ল অফ থার্মোডাইনামিক্স, ফার্স্ট ল, সেকেন্ড ল, থার্ড ল। 0th ল কেন হলো? আসলে ফার্স্ট ল আবিষ্কার হয়েছে, ফার্স্ট ল সেকেন্ড ল আবিষ্কার হওয়ার পরে বেসিক্যালি 0th লটা এসেছে। তখন ওটাকে তো তাহলে ফার্স্ট ল বলা উচিত, 0thটাকে। তাহলে ফার্স্টটাকে সেকেন্ড বলতে হবে, সেকেন্ডটাকে থার্ড বলতে হবে। তখন অলরেডি অনেক লিটারেচার ইন দ্য সেন্স বই, রিসার্চ পেপার পাবলিশ হয়ে গেছে, তো সমস্ত রিসার্চ পেপারে ওইগুলোকে আবার সংশোধন করতে হতো। তো সেটা করার থেকে নতুন যে লটা আবিষ্কার হয়েছে সেটা ফার্স্ট ল এবং সেকেন্ড ল এর থেকেও প্রিলিমিনারি আর কি। তো সেটার একটা হিস্ট্রি রয়েছে, সেটা করবে না বলে সেটাকে 0th ল বলা হয়েছে। 0th ল বেসিক্যালি কি বলছে বলতো, এ বি সি তিনটে বডি, যদি এ বি এর সাথে থার্মাল ইকুইলিব্রিয়ামে থাকে এবং এ যদি সি এর সাথে থার্মাল ইকুইলিব্রিয়ামে থাকে, তাহলে কি এ বি এর সাথে থার্মাল ইকুইলিব্রিয়ামে, এ সি এর সাথে থার্মাল ইকুইলিব্রিয়ামে, রাইট? তাহলে বলবে বি এবং সি যারা একে অপরকে ডাইরেক্ট টাচ করে নেই তারাও থার্মাল ইকুইলিব্রিয়ামে থাকবে, ঠিক আছে? তাহলে কি হলো, এ যদি বি এর সাথে থার্মাল ইকুইলিব্রিয়ামে থাকে এবং এ যদি সি এর সাথেই থার্মাল ইকুইলিব্রিয়ামে থাকে, তাহলে বি এবং সিও থার্মাল ইকুইলিব্রিয়ামে থাকবে। এটা 0th ল অফ থার্মোডাইনামিক্স বলে। এটা পরে ল হিসাবে এসেছে। তো সমস্ত লিটারেচার ফার্স্টকে সেকেন্ড করবো, সেকেন্ডকে থার্ড করবো, এইসব করলে প্রচুর বই যা পাবলিশ হয়ে রয়েছে, যা রিসার্চ পেপার পাবলিশ হয়ে রয়েছে, সমস্ত কিছুতে আবার একটা চেঞ্জ করতে হতো। তো সেটা করবে না, তাই 0th ল দিয়ে স্টার্ট হয়। আচ্ছা, আর থার্মোডাইনামিক্সের এই যে সমস্ত ল আমরা ম্যাক্রোস্কোপিক সিস্টেমের জন্য পড়বো, মাইক্রোস্কোপিক সিস্টেমের জন্য নয়। মাইক্রোস্কোপিক মানে ধর ইন্ডিভিজুয়াল অ্যাটম নিয়ে তুই ভাবছিস, সেটা করবো না। আমরা ক্লাস্টার অফ অ্যাটম মানে ভিজিবল মাস নিয়ে আলোচনা করবো, ঠিক আছে? যা ইন্দ্রিয় গ্রাহ্য বেসিক্যালি। তাহলে ম্যাক্রোস্কোপিক, মাইক্রোস্কোপিক নিয়ে আলোচনা নয়। ম্যাক্রোস্কোপিক বা ইন্দ্রিয় গ্রাহ্য বা বৃহদাকার বস্তুর ক্ষেত্রে আমরা থার্মোডাইনামিক্সকে ইউজ করব, এসব কথাবার্তা প্রথমে বলেছে, ঠিক আছে? এবার বলেছে যে ফার্স্ট ল এর প্রতিটা লই কিছু না কিছু ফিজিক্যাল সিগনিফিকেন্স রয়েছে। যেমন 0th ল উষ্ণতার শূন্যতম ল, যেটা উষ্ণতার ধারণা দেয়। ফার্স্ট ল যেটা, সেটা ইন্টারনাল এনার্জির কনসেপ্ট দেয়। আমরা ফার্স্ট ল পড়বো, সেখানে ইন্টারনাল এনার্জি সম্বন্ধে ডিটেল আলোচনা হবে, ওর ফর্মুলাও পড়বো। তারপরে কি, দ্বিতীয় সূত্রটা আমাদের এনট্রপি বা র্যান্ডামনেসের কনসেপ্ট দেয়, ঠিক আছে? কেওসনেসের কনসেপ্ট দেয়। আচ্ছা, এইটা। আর থার্ড ল যখন পড়বো, থার্ড লটা বেসিক্যালি ওরকম কোনো ফিজিক্যাল কিছু সিগনিফিকেন্স দেয় না, শুরুতে সেটাও বলা রয়েছে, কোনো
কোনো একটা রাশির ধারণা দেয় এরকম নয়, তৃতীয় সূত্র ছাড়া বাকিরা রাশির ধারণা দেয়, মানে ফিজিক্যাল একটা সিগনিফিকেন্স রয়েছে। এসব কিছু ইন্ট্রোডাকশন হলো। এবার আমরা রাসায়নিক তাপগতিবিদ্যার বাকি যে অ্যাসপেক্ট গুলো সেগুলো আমরা এক এক করে পড়ি, এবং মেন এখান থেকে স্টার্ট হচ্ছে। এখানে কিছু গুরুত্ব বলা রয়েছে, সেগুলো পড়িস, কোনো অসুবিধা নেই, একবার রিডিং দিলে দিস, না দিলে নেই, এখান থেকে আসি। তাপগতিবিদ্যার পরিভাষা সমূহ বললাম, আজকে আমরা ডেফিনেশন পড়বো। এগুলোই আমি এখন বোর্ডে গিয়ে ডেফিনেশন এখন বোর্ডে লিখতে থাকি, তোরাও খাতায় লিখতি, তখন সারাদিন ধরে ওইসব করতে হবে, দরকার নেই, বইয়ে লেখা আছে বই থেকে পড়ে নিবি, লেখা তো আছেই, সুন্দর করে টাইপ হয়ে রয়েছে, জাস্ট পড়া। তাহলে দেখ, তিনটে টার্ম আমরা প্রথমে পড়বো, সিস্টেম, সারাউন্ডিংস, ইউনিভার্স। সিস্টেম, সিস্টেম মানে ধর এই আমার সামনে জলের বোতল, এই জলের বোতলে যে জলটা রয়েছে সেটাকে নিয়ে আমি যদি আলোচনা করি, এই জলের বোতলটাকে আমি কাঁপাচ্ছি বলে জলের মলিকিউল গুলোর মধ্যে একটা কাইনেটিক এনার্জিটা ইনক্রিজ করছে, দেখ কাইনেটিক এনার্জি ইনক্রিজ করছে বলে তো মলিকিউল গুলো মানে উপরে নিচে যাচ্ছে। এখানে তো চুপচাপ আছে, নাড়িয়ে দিলাম জলের গুলো কাঁপছে, কেন? আমি যে বাইরে থেকে এক্সটার্নাল এনার্জি প্রোভাইড করছি মলিকিউল গুলোর কাইনেটিক এনার্জি বাড়ানোর জন্য। তাহলে এই মোমেন্ট আমি ওয়াটার পার্টিকেল গুলোকে, এটা ইন্দ্রিয় গ্রাহ্য, অনেক জলের পার্টিকেল রয়েছে, তার ম্যাক্রোস্কোপিক সিস্টেম। তাহলে এই যে জলটা রয়েছে বোতলের ভিতরে, ওটা হচ্ছে তো সিস্টেম, ঠিক আছে? জলটা ছাড়া বাকি সমস্ত কিছু আশেপাশে যা রয়েছে সেটা হচ্ছে সারাউন্ডিংস। এবার সারাউন্ডিংসের থেকে জলটাকে সেপারেট কে করছে? এই প্লাস্টিকের লেয়ারটা, মানে বোতলটা। তাহলে বোতলটা আমার কি? বোতলের যে প্লাস্টিকের লেয়ারটা যেটা, সেটা আমার বাউন্ডারি। এই হচ্ছে ব্যাপার। এবার আমি যদি বলি সিস্টেম এবং সারাউন্ডিংস, এটা নিয়েই তো আমার ইউনিভার্স বা বিশ্ব ব্রহ্মাণ্ড, যেটা বইয়ে ওইভাবে ভাষা লেখা রয়েছে। তাহলে আমরা দেখতেই পাচ্ছি, তাহলে সিস্টেম এবং এই জায়গাটা, তাহলে আশা করি কনসেপ্ট ক্লিয়ার। সিস্টেম এবং পরিবেশ মিলে আমার ইউনিভার্স বা বিশ্ব ব্রহ্মাণ্ডটা তৈরি করছে। তাহলে এখান থেকে এটাই, তাহলে সিস্টেমের ডেফিনেশনটা তুই দেখে নিতে পারিস, বা এই ডায়াগ্রামটা দেখলেই বুঝতে পারবি। যতটুকু অংশ নিয়ে আমরা পড়াশোনা করছি বা আলোচনা করছি, প্রেসার, টেম্পারেচার, ভলিউম বলার চেষ্টা করছি, সেটা তোর সিস্টেম। সেটা ছাড়া বাকি সমস্ত কিছু পরিবেশ। সিস্টেমকে পরিবেশের থেকে বা সারাউন্ডিংস থেকে সেপারেট কে করে রেখেছে? বাউন্ডারি বা পরিসীমা। সমস্ত কিছু একসাথে আমার কি? ইউনিভার্স। বাস হয়ে গেল, বুঝতে পেরে গেলি, আর কিচ্ছু বলার নেই, এইটা দেখলেই হবে, এগুলো এখানে বলেছে। এরকম করে এগুলো ডেফিনেশন কিছু লিখতে দেবে না, এটা জাস্ট টার্মিনোলজি। আমি সিস্টেম বলতে কি বলছি, সারাউন্ডিংস বলতে কি বলছি, ইউনিভার্স বলতে কি বলছি। নেক্সট পেজে চলে আই, বাউন্ডারি। তাহলে বাউন্ডারিটা কি? বাউন্ডারিটা বাস্তব বা কাল্পনিক, কাল্পনিক সিস্টেম হলে সেরকম, তাহলে বাস্তব যা তল, যা সিস্টেমকে তার পরিবেশ থেকে পৃথক করে। যেমন বোতলটা জলটাকে সারাউন্ডিংস থেকে পৃথক করে রেখেছে, তাহলে ওই বোতলের যে প্লাস্টিকের যে লেয়ারটা, সেটা হয়ে গেল আমার কি? সেটা হয়ে গেল আমার পরিসীমা বা বাউন্ডারি। এখানে ব্যাখ্যা করেছে, ব্যাখ্যা পড়ে কোনো লাভ নেই। পরিসীমার ভূমিকা তো গুরুত্বপূর্ণ হবেই, কারণ সে সিস্টেম এবং সারাউন্ডিংসকে একে অপরের সাথে মিশতে দিচ্ছে না, সেপারেট করে রাখছে। এবং যখন ধর এখানে গরম জল ভরে রাখলাম, এই বোতলটাতে আমি যদি গরম জল রাখি, ধীরে ধীরে কি হবে? জলটা হিটটা সারাউন্ডিংসকে, পরিবেশকে দেবে, দিতে দিতে মানে হিট রিলিজ করতে করতে একটা টাইমে বোতলের ভিতরে জলটা পরিবেশের টেম্পারেচারের সাথে সমান হয়ে যাবে। মানে এই প্লাস্টিকের বাউন্ডারিটা থাকা সত্ত্বেও এর ভিতর থেকে কি? ভিতর থেকে বাইরে হিট আদান প্রদান হয়েছে। তাহলে এই বাউন্ডারির মধ্য দিয়ে হিট আদান প্রদান হয়, এটাই মাস আদান প্রদান হলেও তাই হবে। এটা হচ্ছে ব্যাপার। যদি বোতলের মুখিটা আমি যদি খুলে দিলাম, এবার আমি যদি এটাকে গরম করি, জলটা ধীরে ধীরে বাষ্পীভূত হয়ে এই উপর দিয়ে বেরিয়ে যাবে, তাহলে মাসও ট্রান্সফার হবে। যদি সেরকম হয়, আমি যদি বোতলটা লাগিয়ে দিই, মাস ট্রান্সফার হবে না, গরম করলে ভিতরেই জলটা বাষ্পীভূত হয়ে থাকবে। আচ্ছা, এটাই। তাহলে এরকম করে এর কিছু ভূমিকা রয়েছে। তাহলে ভূমিকাটা কি? তাহলে গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। মেন কারণ হচ্ছে, কারণ পরিসীমার মধ্যেই সিস্টেম এবং পরিবেশের সঙ্গে ইন্টারাকশনটা হয়ে থাকে। সেটা মাস ট্রান্সফার হতে পারে, এনার্জি ট্রান্সফার হতে পারে, এনার্জি ইন দ্য সেন্স হিট এনার্জি, বেসিক্যালি এখানে ওয়ার্ক ডানও হতে পারে। সমস্ত কিছুই সাউন্ড বা বাউন্ডারির থ্রু হয়, ঠিক আছে? তাহলে বাউন্ডারির মধ্যে দিয়ে সিস্টেম এবং তার পরিবেশের মধ্যে অন্তঃক্রিয়া, পরস্পরের মধ্যে জ্বর মানে ম্যাটার এবং এনার্জি, কিংবা জ্বর এবং ম্যাটার উভয়ই এনার্জি এবং মাস বোথ সারাউন্ডিংস বাউন্ডারির মধ্য দিয়ে, পরিসীমার মধ্য দিয়ে ট্রান্সফার হয়। পরিসীমার কিছু বৈশিষ্ট্য বলেছে। পরিসীমা তোর বাস্তব বা কাল্পনিক দুটোই হতে পারে, দৃঢ় রিজিড বা নিশ্চল ইমুভেবল এটাও হতে পারে, অথবা অদৃঢ় বা চলনক্ষম নন রিজিড এবং মুভেবল এটাও হতে পারে। সিস্টেমের পরিসীমা পারমিয়েবল এবং ইমপারমিয়েবল, তাহলে কি বাংলায় লেগেছে? প্রবেশ্য এবং অপ্রবেশ্য, দু টাইপেরই হতে পারে। প্রবেশ্য হলে তার সিস্টেম এবং পরিবেশের মধ্যে জ্বরের আদান প্রদান ঘটবে, আর যদি অপ্রবেশ্য হয়, তাহলে অপ্রবেশ্য মানে জ্বরের আদান প্রদান ঘটবে না, ঠিক আছে? যেমন আমি বোতলের মুখিটা লাগিয়ে রেখেছি, যতই আমি বোতল উল্টে দিয়া যাই করি না কেন, মাস এখান থেকে ট্রান্সফার হতে পারছে না, তাহলে এটা অপ্রবেশ্য বাউন্ডারি হয়ে রয়েছে। এবার আমি যদি মুখিটা খুলে দিয়ে বোতলটাকে উল্টে দিয়ে জল বেরিয়ে যাবে, তাহলে এটা কি হয়ে গেল? তখন প্রবেশ্য হয়ে গেল, এইটুকুই। দেন সিস্টেমের পরিবেশের মধ্যে যদি
তাপের আদান প্রদান ঘটে তবে উক্ত পরিসীমাকে আমরা বলবো ডায়াথার্মাল পরিসীমা, ঠিক আছে। আর যদি তাপের আদান প্রদান না ঘটে তবে উক্ত পরিসীমাকে আমরা বলবো অ্যাডায়াবেটিক পরিসীমা, ঠিক আছে। তাহলে অ্যাডায়াবেটিক ওয়াল বলতে পারে, বাউন্ডারি বলতে পারে। তাহলে তাপের ট্রান্সফার যদি না হয়, হিট এনার্জি ট্রান্সফার যদি না হয়, সেটা অ্যাডায়াবেটিক হবে। আর যদি হিটের ট্রান্সফার হয়, যেমন এই প্লাস্টিকের বোতলটাতে আমি যদি গরম জল রাখি, ধীরে ধীরে জলটা ঠান্ডা হয়ে যাবে, অবশ্যই হবে। তার মানে এই পরিসীমার মধ্য দিয়ে হিট এনার্জি পরিবেশে ট্রান্সফার হয়েছে। তাহলে এই প্লাস্টিকের বোতলের এই যে ওয়ালটা, এই প্লাস্টিকের বোতল, এটাকে যদি বাউন্ডারি ভাবি, তাহলে এটা একটা ডায়াথার্মাল বাউন্ডারি, ঠিক। আর থার্মোফ্লাস্কের আমি যদি কথা ভাবি, থার্মোফ্লাস্ক কোনো হিট ট্রান্সফার হতে দেয় না। তুই বলবি না স্যার, জল তো একবেলা হোক, দুবেলা হোক, একদিন বাদে হোক, জল তো ঠান্ডা হয়ে যায়। অবশ্যই আদর্শ ওরকম সিস্টেম তুই পাবি না, তাও ক্লোজ। আমরা যদি থার্মোফ্লাস্কের কথা বলি, থার্মোফ্লাস্কের মধ্যে ওখানে ইনসুলেশন করা থাকে, যার ফলে হিটটা সারাউন্ডিংসকে ট্রান্সফার হতে দেয় না, যতটা পারে আটকানোর চেষ্টা করে। কিছু তো ট্রান্সফার আলটিমেটলি হয়েই যায়। তাও আমরা যদি ধরি রেগুলার লাইফ এক্সাম্পলে ওই থার্মোফ্লাস্ক গুলো বলতে পারি যেটা হিট ট্রান্সফার হতে দিচ্ছে না। তাহলে ওই যে থার্মোফ্লাস্কের যে ওয়ালটা, ওটা তাহলে অ্যাডায়াবেটিক টাইপের, এখানেও সেরকম কিছু। এবার যেটা বললাম, অবশ্যই 100% অ্যাডায়াবেটিক সিস্টেম আমরা পাবো না, ওটা একটা কাল্পনিক ব্যাপার। তাহলে শতকরা 100% রুদ্ধতাপীয় সিস্টেম কল্পনা মাত্র। রুদ্ধতাপীয় মানে হচ্ছে অ্যাডায়াবেটিককে বাংলাতে রুদ্ধতাপীয় সিস্টেম বলে, ঠিক আছে। আচ্ছা, এর কোনো বাস্তব অস্তিত্ব পাওয়া যাবে না, 100% অ্যাডায়াবেটিক পাওয়া যাবে না, তবে ডিওয়ার্ড ফ্লাস্কের দেওয়াল মোটামুটি রুদ্ধতাপীয় হয়, এরকম আমরা ক্লোজ করতে কাছাকাছি আমরা পেতে পারি। এই ছিল আমার কিছু বাউন্ডারির তফাৎ। এই জায়গাগুলো একটু দেখে নিতে হবে, ঠিক আছে। দেখে নিতে হবে মানে কি, নিজের জানার জন্য। এই যে আমি বলে দিলাম, মনে থেকে গেল, আর সেকেন্ড টাইম আমার মনে হয় না এগুলো আর পড়ার দরকার পড়ে, মনে থাকবে। কারণ তোকে কখনো এই বাউন্ডারির ডেফিনেশন জানতে চাইবে না। এই চ্যাপ্টারে কোশ্চেন করার মতো আরো অনেক জায়গা রয়েছে, ম্যাথামেটিক্স রয়েছে, এগুলো জাস্ট ইনিশিয়ালি জাস্ট ডেফিনেশন। পরবর্তী টার্মে কখনো বাউন্ডারি ওয়ার্ড এলো, কখনো সিস্টেম ওয়ার্ড এলো, কখনো ইউনিভার্স ওয়ার্ড এলো, সারাউন্ডিংস ওয়ার্ডটা বারবার দেখতে পাবি। সেগুলো কাকে সারাউন্ডিংস বলতে চাইছি এটা বোঝার জন্য। সারাউন্ডিংস এর ডেফিনেশন তোকে এত সোজা কোশ্চেন তো লিখতে দেবে না, সেটা নিশ্চয়ই বুঝতেই পারছিস। আচ্ছা, এবার বাদ দে, এখান থেকে আমরা যদি চলে আসি, এবার বেশ কিছু সিস্টেমের প্রকারভেদ দেখবো। প্রকারভেদটা কিরকম করে হবে দেখ, যখন সিস্টেমের সাথে সারাউন্ডিংস এর মিথস্ক্রিয়ার উপর নির্ভর করে। যদি সিস্টেম আর সারাউন্ডিংস এর মধ্যে মাস এবং টেম্পারেচার বোথ ট্রান্সফার হতে পারে, এটা একটা সিস্টেম পাবো। মাস ট্রান্সফার হচ্ছে, এই ডায়াগ্রামগুলো পড়লেই হবে, ভিতরের কিচ্ছু পড়ার দরকার নেই, ডায়াগ্রামটা দেখ। তাহলে এক জায়গায় সিস্টেম এবং সারাউন্ডিংস এর মধ্যে জ্বরের এবং শক্তির দুটোরই আদান প্রদান হয়, সেই টাইপের সিস্টেমকে আমরা বলবো মুক্ত সিস্টেম। শেষ। এখানে কিছু উদাহরণ দেওয়া রয়েছে। কিরকম উদাহরণ, তুই খোলা পাত্রে যদি জল গরম করিস, ফোটাস, বয়েল করিস, তাহলে কি হবে, হিট এবং মাস বোথ ট্রান্সফার হবে সিস্টেম থেকে সারাউন্ডিংস এর মধ্যে, এরকম লেখা রয়েছে এক্সাম্পল। নেক্সট আমরা কি দেখবো, নেক্সট আমরা দেখবো যে দেখ বদ্ধ সিস্টেম। বদ্ধ সিস্টেমের ডায়াগ্রাম পড়বি আগে। বদ্ধ সিস্টেম মানে যেখানে মাসের কোনো ট্রান্সফার হচ্ছে না, তাই ট্রান্সফারটাকে কি করে দিয়েছে, কেটে দিয়েছে। দেখ, মাসের কোনো ট্রান্সফার নেই, কেটে দিয়েছে, কিন্তু শক্তির ট্রান্সফার হচ্ছে। যেমন এই যে আবার বোতলটাকে তুলে ধরি, এখানে যদি গরম জল রাখি, মাথাটা যদি, মুখিটা যদি লাগানো থাকে, কোনো মাস ট্রান্সফার হতে পারছে না, ঠিক আছে, কোনো মাস ট্রান্সফার নেই। কিন্তু গরম জল রাখলে জলটা ধীরে ধীরে ঠান্ডা হয়ে যাবে, মানে হিট ট্রান্সফার হচ্ছে। এই টাইপের সিস্টেমকে আমরা কি বলবো, বদ্ধ সিস্টেম। ডায়াগ্রামগুলো দেখবি তাহলেই হবে। তাহলে বদ্ধ সিস্টেম এমন একটা সিস্টেম যেটা পুরোপুরি তুই ঢেকে দিয়েছিস। ধর স্টিলের বোতল, স্টিলের বোতলের মাথাটা ঢেকে দিয়েছিস, কোনো জল ট্রান্সফার হতে পারছে না, বেরোতে পারছে না, তাহলে মাস ট্রান্সফার নেই, কিন্তু জলটা ধীরে ধীরে ঠান্ডা হচ্ছে, মানে হিট ট্রান্সফার হচ্ছে। বা ওই বোতলটাকে তুই যদি কোনো গরম ওভেনে দিয়ে দিস, তাহলে কি হবে, জলটা গরম হয়ে যাবে, তাহলে বাইরে থেকে ভিতরেও হিট যেতে পারে। এরকম করে কিছু এক্সাম্পল এখানে দেওয়া রয়েছে, ঠিক আছে। নেক্সট আমরা কি দেখবো, নেক্সট আমরা দেখবো আইসোলেটেড সিস্টেম। আইসোলেটেড সিস্টেমে মাস এবং এনার্জি বোথ ট্রান্সফার হতে পারে না। তাহলে আইসোলেটেড সিস্টেমে মাস, শক্তি এবং মাস মানে জ্বর দুটোই ট্রান্সফার হতে পারে না, এটাকে আমরা বলবো নিঃসঙ্গ সিস্টেম। এবার শক্তি, শক্তি ইন দা সেন্স আমরা এখানে হিট এনার্জির কথা ভাববো। তাহলে শক্তির ট্রান্সফার নেই, হিট এনার্জি ট্রান্সফার নেই। একটু আগে আমরা দেখলাম যে ওয়ালের মধ্য দিয়ে হিট এনার্জি ট্রান্সফার হয় না, তাকে আমরা অ্যাডায়াবেটিক সিস্টেম বলবো। আর তাহলে যে সিস্টেম মের ভেতর থেকে সারাউন্ডিংসে হিট যায় না, বা সারাউন্ডিংস থেকে কোনো হিট সিস্টেমে পৌঁছায় না, সেই পার্টিকুলার টাইপ অফ সিস্টেমকে আমরা বলবো অ্যাডায়াবেটিক সিস্টেম, ঠিক আছে। এবার দেখ নিঃসঙ্গ সিস্টেম। নিঃসঙ্গ সিস্টেমে হিটের কোনো ট্রান্সফার নেই, শক্তির কোনো আদান প্রদান ঘটে না। তাহলে যে সিস্টেমে শক্তির কোনো আদান প্রদান ঘটে না, মানে হিট এনার্জির কোনো আদান প্রদান ঘটে না, একটু আগে কি বললাম, সেটাকে আমরা বলবো অ্যাডায়াবেটিক বা রুদ্ধ তাপীয় সিস্টেম। তাহলে নিঃসঙ্গ সিস্টেমকে আমরা একটা রুদ্ধ তাপীয় সিস্টেম বলতে পারি, অবশ্যই বলতে পারি।
নিঃসঙ্গ সিস্টেম কিন্তু এক ধরনের রুদ্ধতাপীয় সিস্টেম, নিচে সেটাই বলা রয়েছে। ভালো করে এই বক্সটা পড়ে দেখ, তাহলে নিঃসঙ্গ সিস্টেমে তো হিটে ট্রান্সফার হয় না, সো নিঃসঙ্গ সিস্টেম কিন্তু একটা রুদ্ধতাপীয় সিস্টেম। কিন্তু রুদ্ধতাপীয় সিস্টেমকে আমরা নিঃসঙ্গ সিস্টেম বলতে পারবো না, এই পয়েন্টটা ভালো করে সেজন্য পড়তে হবে নিজের ধারণার জন্য। রুদ্ধতাপীয় সিস্টেম বলতে আমরা কি বলতে চাইছি আলটিমেটলি, কি কোথায় তফাৎ, ঠিক আছে? তাহলে এই পয়েন্টটা পড়ে দেখ, অলরেডি আমি মিনিং বলে দিয়েছি। দেখ, তাহলে রুদ্ধতাপীয় সিস্টেম হলো একটি বদ্ধ সিস্টেম যা পরিবেশের সঙ্গে তাপের আদান প্রদান করে না, ঠিক আছে? এবার তাপের আদান প্রদান যদি না হয়, কার্য সম্পাদন সে করতেই পারে, এবং দেখবি কার্য যদি জুলে মাপিস, হিট যদি ক্যালোরিতে মাপিস, জুল এবং ক্যালোরির মধ্যে সম্পর্ক রয়েছে, এবং হিট এবং ওয়ার্ক ডান দুটোই যে ওতপ্রোতভাবে জড়িত সেটা আমরা একটু বাদেই পড়বো আর কিছু পেজ পেরিয়ে গিয়ে। তাহলে কিন্তু কার্যরূপে শক্তির আদান প্রদান করতে পারে। তাহলে রুদ্ধতাপীয় সিস্টেমে হিট এনার্জি রূপে হিট এনার্জি রূপে এনার্জি ট্রান্সফার নেই, কিন্তু কার্য আকারে ওয়ার্ক ডান আকারে এনার্জি ট্রান্সফার হতে পারে রুদ্ধতাপীয় সিস্টেমে। কিন্তু যেটা আইসোলেটেড সিস্টেম, নিঃসঙ্গ সিস্টেম, সেই নিঃসঙ্গ সিস্টেমে হিট এনার্জি আকারেও এনার্জি ট্রান্সফার হয় না, ওয়ার্ক ডান আকারেও এনার্জি ট্রান্সফার হয় না, ঠিক আছে? তাহলে রুদ্ধতাপীয় সিস্টেমের মতো নিঃসঙ্গ সিস্টেমে তাপের আদান প্রদান করে না, ঠিক? তাই নিঃসঙ্গ সিস্টেম একটা রুদ্ধতাপীয় সিস্টেম, ভেরি গুড। কিন্তু একটা রুদ্ধতাপীয় সিস্টেম নিঃসঙ্গ সিস্টেম নয়। কেন? রুদ্ধতাপীয় সিস্টেমে শক্তির তো ট্রান্সফার হয়, হিট এনার্জি রূপে হয় না, কিন্তু ওয়ার্ক ডান রূপে হয়। কিন্তু নিঃসঙ্গ সিস্টেমে তাপ এবং কার্য কোনো প্রকারেই শক্তি ট্রান্সফার হবে না। তাই নিঃসঙ্গ সিস্টেম অ্যাডিয়াবেটিক সিস্টেমের আন্ডারে, মানে নিঃসঙ্গ সিস্টেমটা অ্যাডিয়াবেটিক সিস্টেম বলা যেতেই পারে, ঠিক আছে? কিন্তু অ্যাডিয়াবেটিক সিস্টেম কিন্তু নিঃসঙ্গ সিস্টেম নয়, কারণ অ্যাডিয়াবেটিক সিস্টেমে শক্তি ট্রান্সফার হয়, হিট এনার্জি রূপে হয় না, ওয়ার্ক ডান রূপে হয়। এটাই আমি এখানে বলতে চাইলাম, ঠিক আছে? বাস এখানে কিছু এক্সাম্পল আছে, এক্সাম্পলটা দেখে নিস। সমসত্ব হোমোজিনিয়াস সিস্টেম আর হেটেরোজিনিয়াস সিস্টেম কি বলেছে? যদি কোনো সিস্টেমের ভেতর ভৌত ধর্ম মানে তার ফিজিক্যাল স্টেট গ্যাসিয়াস, এমনিতেই জানিস হোমোজিনিয়াস বলতে আমরা বুঝি সব সেম ফিজিক্যাল স্টেটে রয়েছে। ওই হেটেরোজিনিয়াস ক্যাটালিসিস, হোমোজিনিয়াস ক্যাটালিসিস আগে পড়েছিলি না? তাহলে হেটেরোজিনিয়াস ক্যাটালিসিস মানে ক্যাটালিস্টটা হয়তো সাবস্ট্রেট প্রোডাক্টের থেকে আলাদা স্টেটে রয়েছে, এখানেও সেরকম সবারই ভৌত দশা একই এবং রাসায়নিক সংযুতি সর্বত্র একই হয়, তাকে আমরা বলবো হোমোজিনিয়াস সিস্টেম। হেটেরোজিনিয়াস মানে ভৌত দশাটা আলাদা, হয়তো সলিড থেকে দুটো গ্যাস বেরিয়ে আসছে, এরকম টাইপের কোনো সিস্টেম যদি হয় তাহলে সেটা হেটেরোজিনিয়াস সিস্টেম। এটা তো জাস্ট এমনি ডেফিনেশন, পরে হয়তো হোমোজিনিয়াস হেটেরোজিনিয়াস ওয়ার্ড ইউজ হবে, তখন হয়তো বুঝতে পারলি না, এই জন্য। এবার আমরা কি করব? সিস্টেমের পরিমাণগত এবং অবস্থাগত ধর্ম, ইংলিশে পড়তে সুবিধা, এক্সটেন্সিভ অ্যান্ড ইন্টেন্সিভ প্রপার্টি। কি বোঝায় এক্সটেন্সিভ আর ইন্টেন্সিভ প্রপার্টি? এক্সটেন্সিভ আর ইন্টেন্সিভ এই দুটো জিনিস দিয়ে আমরা বুঝবো যে কোনটা মাস ডিপেন্ডেন্ট কিছু প্রপার্টি রয়েছে সিস্টেমের, আর মাস ইন্ডিপেন্ডেন্ট কিছু প্রপার্টি রয়েছে, ঠিক আছে? তাহলে মাস ডিপেন্ডেন্ট প্রপার্টি কি করে মনে রাখবো? ইন্ডিপেন্ডেন্টে ইন রয়েছে, ইন্টেন্সিভে ইন রয়েছে। সো ইন্টেন্সিভ প্রপার্টি যেগুলো, সেগুলো হচ্ছে মাস ইন্ডিপেন্ডেন্ট প্রপার্টি, এইভাবে মনে রাখতে পারিস। ইন্টেন্সিভ যে প্রপার্টি গুলো মাস ইন্ডিপেন্ডেন্ট, ইন্ডিপেন্ডেন্টের ইন, ইন্টেন্সিভের ইন, সো ইন্টেন্সিভ প্রপার্টি গুলো হচ্ছে মাস ইন্ডিপেন্ডেন্ট প্রপার্টি, আর এক্সটেন্সিভ গুলো হচ্ছে মাস ডিপেন্ডেন্ট প্রপার্টি, ঠিক আছে? বেশ, আমরা এখানে ম্যাক্রোস্কোপিক সিস্টেম কাকে বলে সেটা প্রথমে বলেছে। এবার ম্যাক্রোস্কোপিক সিস্টেমের ধর্মগুলোকে ম্যাক্রোস্কোপিক বা ইন্দ্রিয়গ্রাহ্য ধর্ম বলবো। সেই ইন্দ্রিয়গ্রাহ্য ধর্মগুলো আমার কি কি হতে পারে? চাপ হতে পারে, টেম্পারেচার হতে পারে, ভলিউম হতে পারে, মাস হতে পারে, ডেনসিটি, সারফেস টেনশন, ভিসকোসিটি, এগুলো সমস্ত কিছুই আমার ম্যাক্রোস্কোপিক ধর্ম, যেগুলো তোর ইন্দ্রিয়গ্রাহ্য, হিট ক্যাপাসিটি, এসব টার্মগুলোও আসবে পরপর। এবার আমাদের দেখতে হবে এই যে ইন্দ্রিয়গ্রাহ্য বা ম্যাক্রোস্কোপিক যে প্রপার্টি গুলো রয়েছে সিস্টেমের, সেগুলোর মধ্যে কোনগুলো মাস ডিপেন্ডেন্ট, কোনগুলো মাস ইন্ডিপেন্ডেন্ট, সেই অনুযায়ী, যদিও বাংলায় পড়লে পরিমাণগত আর অবস্থাগত বুঝতেই পারবি। তো পরিমাণগত ধর্ম মানে যে পরিমাণের উপর নির্ভর করে, মানে মাসের উপর নির্ভর করে, বা আমি যেটা বললাম ইন্টেন্সিভের সাথে ইন মিলিয়ে দিবি হয়ে যাবে। তাহলে ইন্টেন্সিভের ইন মানে মাস ইন্ডিপেন্ডেন্ট, ভর নিরপেক্ষ। এক্সটেন্সিভ মানে অবশ্যই তাহলে ভর সাপেক্ষ হবে, ঠিক আছে? তাহলে পরিমাণগত ধর্ম যেটা ভরের উপর নির্ভর করে, কারা হবে? সিস্টেমের যদি কোনো বস্তুর ভর ইটসেলফ মাস, তাহলে মাস তো তাহলে মাসের উপর নির্ভর করবে, এটা তো কোনো কথাই হলো না। তাহলে মাস ইটসেলফ দেখতে পাচ্ছিস। আর আয়তন, যদি মাস বাড়ে তাহলে আয়তন বাড়বে। এখানে দেখ এইটুকু জল আছে, অল্প একটু জায়গা দখল করে রেখেছে, তাই না? আমি যদি জল বাড়িয়ে দিই তাহলে বেশি ভলিউম দখল করবে, তাহলে মাস বাড়লে ভলিউম বাড়ে। সো ভলিউমটাও আমার মাস ডিপেন্ডেন্ট হলো। মোল সংখ্যা,
1 মোল মানে অ্যাভোগাড্রো নাম্বার অফ পার্টিকেল, আমি যদি দুবার অ্যাভোগাড্রো নাম্বার পার্টিকেল নিয়ে নিই মানে 6.02 × 10⁻23 ইনটু যদি 2 করে দিই মানে ডবল করে দিই তাহলে 2 মোল হয়ে যাবে। তাহলে মোলটাও মাসের সাথে সম্পর্কযুক্ত, যত মাস বাড়বে তত মোল বাড়বে। তাপগ্রাহিতা হিট ক্যাপাসিটি বলে সার্টেন অ্যামাউন্ট অফ মাসের টেম্পারেচার 1 কেলভিন বা 1 ডিগ্রি সেলসিয়াস ইনক্রিজ করতে যতটা অ্যামাউন্ট অফ হিট সে অ্যাবজর্ব করবে, ঠিক? তাহলে সেটা হিট ক্যাপাসিটি। এবার এখানে যে আবার বোতলটাই বারবার তুলছি, এখানে অল্প জল আছে, এটা টেম্পারেচার 1 ডিগ্রি সেলসিয়াস তুই চেঞ্জ করতে চাইছিস, যতটা হিট অ্যাবজর্ব করবে। এটা যদি গোটা বোতলটা, এটা 2 লিটারের বোতল, যদি 2 লিটার জল ভর্তি থাকতো তাহলে 2 লিটার জলের টেম্পারেচার 1 কেলভিন বা 1 ডিগ্রি সেলসিয়াস ইনক্রিজ করতে নিশ্চয়ই বেশি হিট লাগতো। তাহলে হিট ক্যাপাসিটিটা মাসের উপর ডিপেন্ডেন্ট করছে, মাস বাড়লে হিট ক্যাপাসিটি বাড়ছে। আন্তঃশক্তি ইন্টারনাল এনার্জি আমরা পড়বো একটু বাদে ডিটেইলে, ইন্টারনাল এনার্জিটাই ফার্স্ট ল থার্মোডাইনামিক্স ওখান থেকে আসবে। ইন্টারনাল এনার্জি মানে বলছে প্রতিটা মলিকিউলের ভেতরেই বা প্রতিটা ম্যাক্রোস্কোপিক সিস্টেমের ভেতরে যে মলিকিউলগুলো রয়েছে তাদের অন্তর্নিহিত কিছু পরিমাণ বা ইন্ট্রিনসিক কিছু অ্যামাউন্ট অফ এনার্জি থাকেই, অবশ্যই সেই কিছু অ্যামাউন্ট অফ এনার্জি থাকে। সেই কারণেই এক্সটার্নাল অ্যাসিস্ট্যান্স ছাড়াই তারা নিজেরাই ওয়ার্ক ডান করতে পারে। যেমন কয়লাকে তুই যদি একটু আগুন ধরিয়ে দিস, গোটা কয়লাটা বার্ন হয়ে তোকে এক্সট্রা এনার্জি দেয়। ওই এক্সট্রা এনার্জিটা এলো কোত্থেকে? তুই তো এনার্জি দিসনি, তুই তো জাস্ট একটু আগুন ধরিয়ে দিয়েছিস, তাই না? বা সোডিয়ামকে জলে দিয়ে দিলে একদম ভিগোরাসলি রিঅ্যাকশন করে, কোত্থেকে হচ্ছে? তাহলে নিশ্চয়ই ওই মলিকিউলগুলোর মধ্যে নিজস্ব কিছু এনার্জি রয়েছে অন্তর্নিহিত, যেটা তাকে ওয়ার্ক ডান করতে হেল্প করছে, ওইগুলোকেই আমরা বলবো আন্তঃশক্তি। এবার তুই যদি এইটুকু একটু সোডিয়াম নিয়ে এত বড় সোডিয়ামের চাঙ্ক জলে দিয়ে দিস, নিশ্চয়ই গোটা সোডিয়ামের এত বড় তুই যদি একটা চাঙ্ক জলে দিয়ে দিস, বেশি জোরে রিঅ্যাকশন হবে, তাহলে আন্তঃশক্তি বেশি, ওখানে মাস বেশি হলে আন্তঃশক্তি বাড়বে। এনথালপি টার্মটা আমরা নেক্সট ক্লাসে পড়বো। এনথালপি আপাতত বুঝবো, এনথালপি মানে ওই হিট বেসিক্যালি, ঠিক আছে? তাহলে যদি মাস বেশি হয় হিট ট্রান্সফারও বেশি করবে, শুধু ওটা কিউপি কনস্ট্যান্ট প্রেসারে যে হিট এক্সচেঞ্জ। আচ্ছা, এন্ট্রপি মানে হচ্ছে ক্যাওয়াসনেস, ঠিক? পার্টিকেল যদি বাড়ে তাহলে তাদের মধ্যে ক্যাওয়াসনেস বা র্যান্ডম মোশনটাও বাড়বে, মাস ডিপেন্ডেন্ট। প্রতিটা ওয়ার্ডকে আমি এক এক করে বলে দিচ্ছি। গিভস টু এনার্জির টার্মটা বুঝতে হবে একটু বাদে। একটা সিস্টেম থেকে যতটা কি বলবো কার্যকরী বা যতটা ইফেক্টিভ ওয়ার্ক ডান আমরা বার করে নিয়ে আসতে পারি, ডেফিনেশন শেষে আছে, মানে এটা সেকেন্ড ল অফ থার্মোডাইনামিক্স আমরা পড়বো গিভস টু এনার্জি, ঠিক আছে? মাস বেশি হলে সেখানে তাকে দিয়ে বেশি কার্য আমরা করাতে পারি। আচ্ছা, যাই হোক, এইগুলোকে আমরা সিস্টেমে পরিমাণগত ধর্ম বলবো, মানে মাস ডিপেন্ডেন্ট। এবার আমরা মাস ইন্ডিপেন্ডেন্টের দিকে চলে যাই। এখানে প্রতিটাকে নিয়ে আয়তন, মোল সংখ্যা বা আন্তঃশক্তি এরা কিভাবে মাস ডিপেন্ডেন্ট সেটা এক্সপ্লেন করেছে, আমি প্রতিটাই এক্সপ্লেন করে দিলাম। মনে রাখবে এক্সাম্পল গুলো। হ্যাঁ, কিরকম কোশ্চেন দেয়, অনেকগুলো প্রপার্টি বলে দেবে এরকম করে, দিয়ে বলবে এগুলোর মধ্যে কোনটা ইন্টেন্সিভ আর কোনটা এক্সটেন্সিভ বলো, ঠিক আছে? এবার ডেনসিটি বলছি, দেখছিস প্রথম এক্সাম্পলটাই বলে ফেললাম। মাস ইন্ডিপেন্ডেন্টের মধ্যে কি কি আছে? চাপ হচ্ছে মাস ইন্ডিপেন্ডেন্ট প্রথমত। দ্বিতীয়ত আমরা কি পাবো? উষ্ণতা, টেম্পারেচার। থার্ড ডেনসিটি মাস ইন্ডিপেন্ডেন্ট। বলিস না মাস বেশি হলে ডেনসিটি বেশি হবে, ঠিক আছে? ডেনসিটি মানে হচ্ছে ইউনিট ভলিউমে কতটা মাস অকুপাই করে, তাই না? ইউনিট ভলিউমে কতটা মাস অকুপাই করে। এখানে লেটসে 50 ml জল আছে, লেটসে বা 20 ml জল আছে। 20 ml জল যদি এইটুকু 20 ml জলের মধ্যে প্রতি ml এ যতগুলো ওয়াটারের পার্টিকেল রয়েছে, আমি যদি একে 2 লিটার জল করে দিই, তাতেও তো প্রতি ml এ ওয়াটার পার্টিকেলটা তো চেঞ্জ হবে না, তাই না? আমি জল বাড়িয়ে দিচ্ছি মানে ভলিউম বাড়ছে, মানে মাসও বাড়ছে। তাহলে 10 ধর এটাতে 20 ml জল রয়েছে, তার মাস আমি বললাম যে জলের ডেন্সিটি 1 গ্রাম পার সিসি আমি ধরে নিয়ে যদি বলি, মাস হচ্ছে 20 ml এর মাস হচ্ছে 20 গ্রাম, ml ও নিয়েছি 20 ml, ঠিক আছে? তাহলে দাঁড়াচ্ছে ডেন্সিটি 1 গ্রাম পার সিসি। এবার তুই যদি 2000 ml নিস, 2000 ml মানে 2 লিটার, তার মাস ও 2000 গ্রাম হবে, ডিভাইডেড বাই 2000 ml, তারও ডেন্সিটি 1ই বেরিয়ে আসবে। দ্যাট মিনস ইউনিট ভলিউমে নাম্বার অফ পার্টিকেল বা ইউনিট ভলিউমের মাসটা তো সেম থাকবে না? ইউনিট ভলিউম মানে আমি যদি বলি 1 মিলিলিটার, তাহলে এতটা 20 ml জলের ভিতরেও 1 মিলিলিটার জলের যা মাস, 2 লিটার জল নিলেও 1 মিলিলিটার জলের মাসটা তো চেঞ্জ হচ্ছে না। সো ডেন্সিটি মাস ইন্ডিপেন্ডেন্ট। আচ্ছা, এখানে কেন 1000 বাইটা লিখলাম? কারণ জলের ডেন্সিটি হচ্ছে 1 গ্রাম পার সিসি, ওইটা ধরেই বললাম আর কি। আচ্ছা, বেশ। এরপরে আর একটা কথা বলার, যত ধরনের প্রপার্টি থাকবে তাদের আগে যদি মোলার ওয়ার্ডটা লেগে যায়, ঠিক আছে? মোলার ভলিউম বললাম বা মোলার হিট ক্যাপাসিটি বললাম, তখন কি হলো? তখন আমি বললাম মোলার ভলিউম মানে কোন একটা পার্টিকুলার সাবস্টেন্সের 1 মোলের ভলিউম। এবার কোন একটা পার্টিকুলার সাবস্টেন্সের জন্য তো 1 মোলের কতটা মাস হবে, মানে তার মোলার মাস কতটা হবে, ওটা তো ফিক্স, তাই না? আমি যদি বলি 1 মোল CO2 এর ভলিউম, তাহলে 1 মোল CO2 মানে তো 44 গ্রাম CO2, তাহলে তো ওইটা 1 মোলার ভলিউম বলছি, মানে মাসটা 44 গ্রামে ফিক্স হয়ে গেল। তাহলে যেখানে আমি মাসটাকে ফিক্স করে দিলাম, ওই পার্টিকুলার টার্মটা মাস ইন্ডিপেন্ডেন্ট হয়ে গেল, কারণ মাস চেঞ্জ হচ্ছে না, মাস ফিক্সড 44 গ্রামই নিতে হবে, কারণ মোলার বলেছি, ঠিক আছে? CO2 এর জন্য অবশ্যই।
তাহলে যে কোনো কিছু টার্মের আগে যদি মোলার টার্মটা দেখতে পাস সেটা মাস ইন্ডিপেন্ডেন্ট হয়ে যাবে। এবার বাকিগুলো আমি বলছি, গাঢ়ত্ব, কনসেন্ট্রেশন আর কি, তারপরে সান্দ্রতা, পৃষ্ঠটান, প্রতিসরণ অঙ্ক, এরকম করে আরো অনেক এক্সাম্পল আছে। এবার যে ক্ষেত্রে কি এই মোলার টার্মগুলো অ্যাড হয়ে যাবে, মোলার যাই বলি না কেন, দেখ মোলার আয়তন, আয়তন ভলিউম আমার কিন্তু মাস ডিপেন্ডেন্ট ছিল, মোলার ভলিউম কি হয়ে গেল মাস ইন্ডিপেন্ডেন্ট। যেগুলো ইন্ডিপেন্ডেন্ট ছিল তাদের আগে মোলার লাগিয়ে দিলেই, যেগুলো ডিপেন্ডেন্ট ছিল তাদের আগে মোলার লাগিয়ে দিলেই ইন্ডিপেন্ডেন্ট সব ইন্ডিপেন্ডেন্ট হয়েছে। ঠিক আছে, এবার এখান থেকে আমাদের দুটো জিনিস মনে রাখবো, দুটো মাস ডিপেন্ডেন্ট প্রপার্টির আমি যদি রেশিও করে দিই সেটা একটা মাস ইন্ডিপেন্ডেন্ট প্রপার্টি চলে আসে। ঠিক আছে, মাস এম মাস ডিপেন্ডেন্ট, ভি ভলিউম মাস ডিপেন্ডেন্ট, কিন্তু ওদেরকে রেশিও করে দিলে ডেন্সিটি চলে আসে মাস ইন্ডিপেন্ডেন্ট। আর কোনো একটা মাস ডিপেন্ডেন্ট টার্মের আগে যদি মোলার ওয়ার্ডটা লাগিয়ে দিই তাহলে সেটা কি হয়ে যাবে, আবার মাস ইন্ডিপেন্ডেন্ট হয়ে যাবে। আর এখানে দ্রবণের গাঢ়ত্ব কিভাবে মাস ইন্ডিপেন্ডেন্ট, ঘনত্ব কিভাবে মাস ইন্ডিপেন্ডেন্ট, স্ফুটনাঙ্ক কি করে মাস ইন্ডিপেন্ডেন্ট, এগুলো সব এখানে বলা রয়েছে। ঠিক আছে, স্ফুটনাঙ্ক বলতে তা যদি বয়েলিং পয়েন্ট হয়, 1 লিটার জলকেও তুই সেই 100 ডিগ্রি সেলসিয়াসেই বয়েল হবে, 1 কাপ জলও সেই মানে 100 ml জলও 100 ডিগ্রি সেলসিয়াসেই বয়েল হবে, বয়েলিং পয়েন্টটা তো চেঞ্জ হবে না, না এটাই। আচ্ছা, যেই পয়েন্ট আমি উপরে লিখলাম সেই দুটো পয়েন্ট এখানে বলা রয়েছে, 1 নম্বর আর 2 নম্বর পয়েন্ট ভালো করে দেখে নিবি, রেশিও করলে এরকম হবে। আর যত প্রতি মোল মানে মোলার ওয়ার্ডটা যদি চলে আসে, যার আগেই মোলার ওয়ার্ডটা চলে আসবে জানবি সেটা কি হবে, মাস ইন্ডিপেন্ডেন্ট হয়ে যাবে। তাহলে আমরা এই ইন্টেন্সিভ আর এক্সটেন্সিভ প্রপার্টির বিষয়টা বুঝলাম। ঠিক আছে, আজকে ডেফিনেশন গুলোই আমরা একটার পর একটা পড়তে যাব। এবার আমাদের আসবে সিস্টেমের ধর্ম এবং তাপগতীয় অবস্থা, মানে থার্মোডাইনামিক প্রপার্টি আর থার্মোডাইনামিক স্টেট। তাহলে থার্মোডাইনামিক প্রপার্টি মানে হচ্ছে এমন কিছু প্রপার্টিজ, ওই যে এক্সটেন্সিভ ইন্টেন্সিভ প্রপার্টিতে তো প্রপার্টিগুলোকে আমরা দুটো ভাগে ভাগ করলাম। এবার এই প্রপার্টিগুলো কি, থার্মোডাইনামিক প্রপার্টিগুলো কি জিনিসগুলো, থার্মোডাইনামিক প্রপার্টি হচ্ছে মানে যখন আমি কোনো একটা সিস্টেমকে ডেসক্রাইব করার চেষ্টা করছি, সেটা ওই পার্টিকুলার সিস্টেমটাকে মানে সিস্টেমটা সিচুয়েশনটা বলার চেষ্টা করছি, তাকে ডেসক্রাইব করবে। মানে এখানে কতটা জল রয়েছে তার মাস, এই জলটা কতটা প্রেসার দিচ্ছে এই বোতলের ইনার ওয়ালে, এইটার কতটা টেম্পারেচারে রয়েছে, এটার কতটা ভলিউম, মাস বললে তো সেই সেন্সে ভলিউমের সাথে কোরিলেটেড হবে, কতটা তার ডেনসিটি, এই যে বা কম্পোজিশন ইন দ্য সেন্স কত মোল ওয়াটার রয়েছে, এই যে জিনিসগুলো যেটা এই সিস্টেমটাকে এক্সপ্লেন করতে সাহায্য করবে, তাই তো। তাহলে এই জলটা কতটা প্রেসার দিচ্ছে, তার ভলিউম কত, তার কত মাস রয়েছে, তার টেম্পারেচার কত, এইগুলো এই পার্টিকুলার সিস্টেমটাকে এক্সপ্লেন করতে সাহায্য করে, এই ম্যাক্রোস্কোপিক সিস্টেমটাকে, সেটাকেই আমি বলছি থার্মোডাইনামিক প্রপার্টি। এবং এটা যে সিচুয়েশনে আছে এই মোমেন্টে এটা হচ্ছে তার স্টেট। তাহলে দেখ, পরীক্ষার সাহায্যে যেসব পরিমাপযোগ্য ভৌত রাশি, টেম্পারেচার, ভলিউম, মাস, যা যা বললাম, তারা সবাই বিশেষ করে টেম্পারেচার, ভলিউম, প্রেসার এবং কম্পোজিশন, এই চারজন এরা হচ্ছে পরিমাপযোগ্য ভৌত রাশি, যার দ্বারা তাপগতীয় সিস্টেমের অবস্থা সম্পূর্ণরূপে, ভৌত রাশি অবস্থা সম্পূর্ণরূপে ব্যাখ্যা বা বর্ণনা করা যায়, তাকে উক্ত সিস্টেমে তাপগতীয় ধর্ম বা চলরাশি বলে। মানে ওর ভেরিয়েবলস মানে যেগুলো চেঞ্জ হতে পারে, টেম্পারেচার, প্রেসার, ভলিউম এগুলো চেঞ্জ হতে পারে, চেঞ্জেবল। এবার চেঞ্জেবল তো বুঝলাম, এই মোমেন্টে কত, এটা হচ্ছে তার থার্মোডাইনামিক প্রপার্টিজ। উদাহরণ হিসেবে দেখ বলা রয়েছে চাপ, উষ্ণতা, আয়তন, সংযুতি মানে তার কম্পোজিশন, কতটা ওয়াটার রয়েছে এক্ষেত্রে। ঠিক আছে, আচ্ছা এই লাইনটা একটু ভালো করে পড়বি, অধিকাংশ তাপগতীয়, এখানে আবার আন্ডারলাইন করবি, অধিকাংশ তাপগতীয় সিস্টেমের অবস্থা নির্দেশ করার জন্য মূলত 4টি ধর্মের মান উল্লেখ করা হয়, চাপ, আয়তন, উষ্ণতা, সংযুতি, এই চারজনকে নিয়ে পড়লেই হবে। এটা কিভাবে আমরা খুব সহজে মনে রাখতে পারবো, আমরা যে রিয়েল গ্যাসের ইকুয়েশন আইডিয়াল গ্যাসের ইকুয়েশন পড়েছিলাম, পিভি ইকুয়াল টু এনআরটি, এটা মনে রাখ। এখানে কি কি টার্ম আছে দেখতো, প্রেসার, ভলিউম, এন হচ্ছে নাম্বার অফ মোল মানে সংযুতি, টি হচ্ছে টেম্পারেচার, বাস। আর তো ইউনিভার্সাল গ্যাস কনস্ট্যান্ট, ওটা নিয়ে তো ব্যাপার নয়। তাহলে এখান থেকে আমরা এই ফর্মুলাটা যে পিভি ইকুয়াল টু এনআরটি আমরা জানি, ওইখানে যে ভেরিয়েবল গুলো রয়েছে ওগুলোই আমার মেন 4টে থার্মোডাইনামিক প্রপার্টি হলো। এবার থার্মোডাইনামিক স্টেট বলতে বা তার অবস্থা বলতে আমরা কি বুঝবো, ঠিক আছে। এবার দেখ, আমরা এর মধ্যে ইকুইলিব্রিয়াম টার্ম আসবে, এর মধ্যে আমরা কেমিক্যাল ইকুইলিব্রিয়াম পড়ে ফেলেছি, ইকুইলিব্রিয়াম বা সাম্যাবস্থা চ্যাপ্টারটা পড়ছিলাম, ওখানে কেমিক্যাল ইকুইলিব্রিয়াম আমরা পড়েছি। আমরা দেখলাম কেমিক্যাল ইকুইলিব্রিয়াম মানে কোন একটা রিভার্সিবল রিঅ্যাকশনের ফরওয়ার্ড এবং ব্যাকওয়ার্ড রিঅ্যাকশন রেট যখন সমান হয়ে যায় তখন ওই পার্টিকুলার সিচুয়েশনটাকে আমরা বলবো কেমিক্যাল ইকুইলিব্রিয়াম। ঠিক আছে, রাসায়নিক সাম্যাবস্থা। এখানে কি দেখবো,
তাপগতীয় সিস্টেমের তাপগতীয় ধর্মগুলো যদি স্থির মান গ্রহণ করে, তারা যদি স্থির মান পরিগ্রহণ করে, তবে বলা হয় উক্ত সিস্টেমটি একটি তাপগতীয় সাম্যাবস্থায় রয়েছে। মানে ধর এই জলের এই সিস্টেমটা চাপের, ভলিউমের, কম্পোজিশনে, মানে এখান থেকে কোনো জল বেরিয়ে যাচ্ছে না, প্রেসার চেঞ্জ হচ্ছে না, ভলিউম চেঞ্জ হচ্ছে না, কিছুই চেঞ্জ নয়, যে চারটে মেন, টেম্পারেচারে চেঞ্জ হচ্ছে না, এগুলো যদি স্থির হয়ে যায় তাহলে বলবো এটা একটা থার্মোডাইনামিক সাম্যাবস্থায় রয়েছে। ঠিক আছে, তাহলে তাকে আমরা বলবো একটা সাম্যাবস্থা সে অর্জন করেছে। এবার তাপগতীয় সাম্যাবস্থায় আসতে গেলে, ঠিক আছে, যদি কোনো তাপগতীয় সিস্টেমে তাপগতীয় ধর্ম বা চলরাশিগুলির মান সময়ের সঙ্গে অপরিবর্তিত থাকে, তাহলে সিস্টেমটি তাপগতীয় সাম্যাবস্থায় আছে বলা হয়। তাপগতীয় সাম্যাবস্থায় সিস্টেমের তাপীয় কি কি সাম্যাবস্থা থাকতে হবে? একটা থার্মোডাইনামিক ইকুইলিব্রিয়াম মানে কি কি সাম্যাবস্থা থাকতে হবে? তাপীয় সাম্যাবস্থা থাকতে হবে, যান্ত্রিক থাকতে হবে, রাসায়নিক সাম্যাবস্থা, তিনটেই একই সঙ্গে এক্সিস্ট করতে হবে। তাহলে থার্মোডাইনামিক ইকুইলিব্রিয়াম চাইলে থার্মাল, মেকানিক্যাল এবং কেমিক্যাল তিনটি ইকুইলিব্রিয়ামই চাই। থার্মাল ইকুইলিব্রিয়াম মানে সিস্টেম এবং সারাউন্ডিংস সবারই মধ্যে যেন টেম্পারেচারের যে চেঞ্জ ছিল সেটা নেই। যদি জলটার বেশি গরম থাকতো বা সিস্টেমটা যদি বেশি হট থাকতো, সে হিট এনার্জি ধীরে ধীরে সারাউন্ডিংসকে ছেড়ে ছেড়ে সারাউন্ডিংসকে দিয়ে দিয়ে নিজের টেম্পারেচারটা ডাউন করে এনেছে এবং সারাউন্ডিংসের সাথে সিস্টেমের টেম্পারেচারটা এখন ইকুয়াল হয়ে গেছে, মানে ওদের টেম্পারেচারটা একই হয়েছে। তাহলে কোনো সিস্টেমের সমস্ত অংশের উষ্ণতা একই হলে এবং ওই উষ্ণতা পরিবেশের উষ্ণতা সমান হলে সিস্টেমটি তাপীয় সাম্যাবস্থায় আছে। আচ্ছা, যেমন ধর গরম জল রাখা আছে, গরম জল ঠান্ডা হতে হতে ঠান্ডা হবে, ঠান্ডা হতে হতে কি সেই গরম জলটা বরফ হয়ে যাবে? তুই যদি এমনি ঘরে রেখে দিস, ফ্রিজে না ঢোকাস, নিশ্চয়ই বরফ হবে না। তাহলে ঠান্ডা কতক্ষণ অবধি ঠান্ডা হবে? যতক্ষণ অবধি না সে পরিবেশের টেম্পারেচারের সাথে নিজের টেম্পারেচারকে সমান করতে পারছে, ততক্ষণ অবধি ঠান্ডা হবে। এবার যদি ওই জলটাকে ফ্রিজে ভরে দিস, তাহলে ফ্রিজের ভিতরে 0 ডিগ্রি সেলসিয়াস আছে, ও 0 ডিগ্রি সেলসিয়াস চলে যাবে, মানে তখন বরফ হয়ে যাবে। যান্ত্রিক সাম্যাবস্থা, যেমন ধর এই রিমোটটাকে আমি আমার হাতের তালুতে রাখলাম, ঠিক আছে, রিমোটটা কি এখান থেকে সামনে পিছনে ডান দিকে নড়াচড়া করছে না। তার কারণ এই রিমোটটার উপর চারিদিক থেকে যা ফোর্স কাজ করছে সমস্ত ইকুয়াল। এই মোমেন্টে তো আমি এক্সটার্নাল লেফট রাইট কোনো প্রেসার দিচ্ছি না বা ফোর্স দিচ্ছি না। যে ফোর্সটা কাজ করছে, একটা হচ্ছে এটার নিজের মাসের জন্য যে mg নিচের দিকে, আর একটা হচ্ছে এর অপোজিটে যে নর্মাল ফোর্স, এই দুটো এক্স্যাক্টলি ইকুয়াল হয়ে রয়েছে বলে এটা আমার হাতের তালুতে ফিক্স রয়েছে, তাই তো। এবং ডান দিক বাঁ দিক সামনে পিছনে অন্য দিক থেকে সমস্ত ফোর্সই ইকুয়াল, তাই ওটার কোনো রিমোটটার কোনো নড়নচরণ ছিল না। তো ওই টাইপের ইকুইলিব্রিয়ামকে আমরা বলবো যান্ত্রিক। আর কেমিক্যাল ইকুইলিব্রিয়াম সম্বন্ধে আমার নতুন করে বলার আমার কিছু নেই, কেমিক্যাল ইকুইলিব্রিয়াম বলেছি। তাহলে এই তিনটেই যদি মেনটেন্ড থাকে, তখন সে টাইপের সাম্যাবস্থাকে আমরা বলবো, তিনটেই সাম্যাবস্থা যদি থাকে তখন তাকে আমরা বলবো তাপগতীয় সাম্যাবস্থা। ঠিক আছে, বাস হয়ে গেল এত দূর অব্দি। তাহলে এখন তো জাস্ট ডেফিনেশন পড়ছি, মানে এখানে কি বল, এটা রিলেটেড আমি কি বোর্ড ওয়ার্ক করবো বল। তাহলে এই যে ডেফিনেশন লিখলাম সব সমান থাকবে, এগুলোকে আমাকে বোর্ডে লিখতে হবে। ওই লিখে আমি টাইম ওয়েস্ট করতে চাইছি না, সুন্দর লেখা আছে, মার্ক করে দিচ্ছি, বইয়ে মার্ক করে দিই। এবার তাপীয় সিস্টেমের অবস্থার অপেক্ষক স্টেট ফাংশন আর পাথ ফাংশন দুটো জিনিস পড়বো, স্টেট ফাংশন আর পাথ ফাংশন। তাহলে এক্ষেত্রে আমরা এখন কি পড়ছি? অবস্থার অপেক্ষক মানে স্টেট ফাংশন পড়ছি। তাহলে স্টেট ফাংশন, তাহলে সিস্টেমের কিছু ফাংশনস রয়েছে যারা, মানে ওই যে প্রপার্টিস গুলো আর কি, যারা ইনিশিয়াল এবং ফাইনাল স্টেটের উপর নির্ভর করে। ওই স্টেটে সে কিভাবে পৌঁছালো সেটার উপর নির্ভর করে না। যেমন প্রেসার, 2 অ্যাটমসফেরিক প্রেসার থেকে বাড়িয়ে 3 অ্যাটমসফেরিক প্রেসারে গেলি, তুই 2 অ্যাটমসফেরিক থেকে 3 অ্যাটমসফেরিকে একবারে প্রেসারটাকে ইনক্রিজ কর, অথবা 2.001, 2.002, 2.003 এরকম করে ছোট 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 স্টেপে প্রেসারটা ধীরে 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 ইনক্রিজ করতে করতে 3 atm এ পৌঁছালি। তাহলে দুটো আলাদা আলাদা তুই একবারে প্রেসারটাকে ইনক্রিজ করলি, অথবা একবার ছোট 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 স্মল স্টেপে তুই ইনক্রিজ করলি। তাহলে যাই করলি না কেন আলটিমেটলি 2 থেকে 3 তে পৌঁছালি। তুই কিভাবে চেঞ্জ করলি? ফাইনাইটলি লার্জ গ্যাপে চেঞ্জ করলি না ইনফাইনাইটলি স্মল গ্যাপে গ্যাপে চেঞ্জ করতে করতে গেলি? কোনোটার উপর নির্ভর করবে না। এখান থেকেই তো আমরা রিভার্সিবল আর ইরিভার্সিবল প্রসঙ্গটা বুঝবো। তাহলে এরকম আমাদের স্টেট ফাংশন গুলো দেখতে হবে। বড় ক্লাসে যারা ইঞ্জিনিয়ারিং পড়বি ভবিষ্যতে, তাদেরকে তো থার্মোডাইনামিক্স আরো ডেপথে পড়তে হবে, বা যারা বেসিক সায়েন্স নিয়েও পড়বি, ফিজিক্স বা কেমিস্ট্রিতে অনার্স, ম্যাথে জানি না কি পড়তে হয়, অতটা ধারণা নেই আমার ম্যাথ অনার্সে। যাই হোক, যেখানেই হোক, যখনই ভবিষ্যতে হায়ার ক্লাসে যদি আবার থার্মোডাইনামিক্স পড়তে হয়, তখন এই স্টেট ফাংশন পাথ ফাংশনের জন্য এক্সাক্ট ডিফারেন্সিয়াল হচ্ছে কি না হচ্ছে এসব চেক করতে হয়।
ঠিক আছে, যাক সেটা তো আমাদের এইচএস এর প্রসঙ্গ নয়, বড় ক্লাসে আবার থার্মোডাইনামিক্স পড়ার সুযোগ হলে তখন ওগুলো জানতে পারবি, আবার স্টেট ফাংশন আসবে দেখবি ডিফারেন্সিয়াল করতে হচ্ছে। আচ্ছা কি উদাহরণগুলো দেখে নে। চাপ মনে রাখবি, আয়তন, উষ্ণতা মনে থাকলো, বাকি আন্তঃশক্তি, এনথ্যালপি, এন্ট্রপি, গিবস ফ্রি এনার্জি, এরা মোটামুটি এই টার্মগুলো সবকটা টার্মকে ডিটেলে পড়তে হবে এই চ্যাপ্টারে, যে টার্মগুলো এখানে আছে এরা সব হচ্ছে অবস্থার অপেক্ষক, স্টেট ফাংশন। ফাইনাল স্টেট আর ইনিশিয়াল স্টেটের উপর নির্ভর করবে কিভাবে সেখানে পৌঁছালাম। কিভাবে পৌঁছালাম দুটো সিচুয়েশন হতে পারে, এক ফাইনাইটলি লার্জ গ্যাপ, ঠিক আছে 2 to 3 একেবারেই বাড়িয়ে দিলি, আরেকবার কি করলি 2.001 2.002 এরকম করতে করতে ইনফাইনাইটলি স্মল চেঞ্জ করতে করতে 3 অবধি পৌঁছালে। এই যে দুটো দু ধরনের প্রসেসে করলাম, কোনোটার উপরেই চাপের ভ্যালুটার কোনো ভ্যারি করবে না, এটা করবে কোথায়, ওয়ার্ক ডান আর হিট এর উপর, পরে পরে আসছে। তাহলে কোনো প্রক্রিয়া অবস্থার পরিবর্তন, মেন কথাটা আন্ডারলাইন কর, মেন কথাটা হচ্ছে সিস্টেমের প্রারম্ভিক অবস্থা ইনিশিয়াল স্টেট সম্পন্ন করা যখন পৌঁছায় অন্তিম স্টেট, এটার উপর নির্ভর করে, ঠিক আছে, সেটার উপরে এদেরকে নির্ভর করবে। আচ্ছা সিস্টেম অবস্থার অপেক্ষক একটি সিস্টেমের অবস্থার অপেক্ষক একটি পথ নির্ভর রাশি। এক্ষেত্রে কি বলেছে, দেখ দু তিনটে পাথ দিয়েছে, প্রারম্ভিক এবং অন্তিম। তুই এক নম্বর এখানে যা সেটা ডায়াগ্রাম করে বোঝানোর চেষ্টা করছিস, স্ট্রেট গেলি, বেঁকে গেলি, এখানে কাঁপতে কাঁপতে গেছে, যাই কর না কেন ডেল্টা এক্স মানে এক্স বি মাইনাস এক্স এ এটার উপরেই নির্ভর করবে, ঠিক আছে। তাহলে কোন সিস্টেমের অবস্থার অপেক্ষকের পরিবর্তন কেবল মাত্র উক্ত প্রক্রিয়া সিস্টেমের প্রারম্ভিক এবং অন্তিম অবস্থার উপর নির্ভর করে। কিভাবে গেলি কোনোটার উপর নির্ভর করে না, এটা জাস্ট একটা ডায়াগ্রাম করে তোকে বোঝানোর চেষ্টা করেছে। এক্ষেত্রে আমরা যে দু ধরনের আলাদা আলাদা পাথ দেখবো, একটা হচ্ছে ফাইনাইটলি লার্জ চেঞ্জ, আর একটা হচ্ছে ইনফাইসিমালি স্মল চেঞ্জ, ঠিক আছে, খুবই ক্ষুদ্র চেঞ্জ, এটা দুটো ডিফারেন্ট পাথ হবে। আচ্ছা এবার এখানে কি দিয়েছে দেখ, এখানে ব্যাখ্যা করেছে, কিছু উদাহরণ দিয়েছে, যেমন জলকে 40 ডিগ্রি সেলসিয়াস থেকে 25 ডিগ্রি সেলসিয়াস জলে নামিয়ে এলি 1 অ্যাটমসফিয়ারিক প্রেসারে, তুই স্থির চাপে ডাইরেক্ট ঠান্ডা করে দিলি, ঠিক আছে 40 থেকে 25 15 ডিগ্রি সেলসিয়াস কমিয়ে দিলে, অথবা স্থির চাপেই প্রথমে জলটাকে শীতলীকরণ করলি, বেশি ঠান্ডা করে দিলি, দিয়ে 20 ডিগ্রি হয়ে গেছে, দিয়ে স্থির চাপে কিছুটা টেম্পারেচার বাড়ালি, দিয়ে 25 ডিগ্রিতে নিয়ে গেলি, যাই কর না কেন আলটিমেটলি টেম্পারেচার চেঞ্জ 25 মাইনাস 40, এখানে 20 মাইনাস 40 মাইনাস 20 প্লাস 5, সে আলটিমেটলি 15ই চেঞ্জ হচ্ছে, এটাই দেখাতে চাইলো, আর কিছু নেই। এই বক্সের মধ্যে কি বলেছে, বক্সের মধ্যে কিছু লেখার কিভাবে লিখবো সেটা বলেছে, যে এইভাবে লিখবো, এইভাবে লেখা উচিত। কেন এইভাবে লেখা উচিত, তার জন্য ক্যালকুলাসের আরো বেটার কনসেপ্ট দরকার, ডিফারেন্সিয়াল, পার্শিয়াল ডিফারেন্সিয়াল, কখন ডি লিখবো, কখন ডেল লিখবো, এগুলো আরো কিছুটা আমাদের ক্যালকুলাসের কনসেপ্ট লাগবে, যে ক্যালকুলাসের কনসেপ্ট এখনো আমাদের হয়ে ওঠেনি। আবার যখন হায়ার থার্মোডাইনামিক্স পড়বি বড় ক্লাসে এইচএস এর পর, তখন হায়ার থার্মোডাইনামিক্স যখন পড়বি তার সাথে সাথে হায়ার ম্যাথামেটিক্সও পড়বি, ঠিক আছে, তো তখন ওই রকম লেভেলের ম্যাথ যখন তোকে শিখিয়ে নেবে, তখন তোকে থার্মোডাইনামিক্সটাকেও সেই লেভেলে পড়াবে। তো এখন যেহেতু ম্যাথটাও তুই কম শিখছিস, ক্লাসও ছোট, অনেক সাবজেক্ট পড়তে হচ্ছে, তো এখানে জাস্ট একটা প্রিলিমিনারি ইন্ট্রোডাকশন ক্লাস, এগুলো খুব ডেপথে থার্মোডাইনামিক্স এখানে নেই, তাই ডেফিনেশন গুলোকে জাস্ট একটু মুখস্থর মতো করে করে যেতে হবে, খুব বেশি ডেরিভেশন এখানে দেওয়ার জায়গা নেই, কারণ অত ম্যাথ এখনো তোরা শিখে উঠিসনি। যতটা ম্যাথ জানিস তার উপর নির্ভর করে এই বইগুলোতে আছে, এবং কিছু কিছু জায়গাতে ডাইরেক্ট ফর্মুলা দেওয়া রয়েছে, ঠিক আছে, থাকে আর কি কিছু কিছু জায়গাতে, সো সেইগুলো ডেরিভেশন বড় ক্লাসে থাকে। বেশ, সিস্টেমের সকল ধর্মই হলো অবস্থার অপেক্ষক, ভালো কথা, কারণ সিস্টেমের কোনো একটি ধর্মের মান সিস্টেমের বর্তমান অবস্থার উপর নির্ভর করে, ঠিক আছে। কোন প্রক্রিয়া এক্স এর পরিবর্তন, এই যে ইনফাইসিমাল, ক্ষুদ্রাতি ক্ষুদ্র হলে এক্স এর এই পরিবর্তনকে আমরা ডিএক্স লিখবো, ঠিক আছে। ইনফাইসিমালি স্মল চেঞ্জ, ধর 2 অ্যাটমসফেরিক প্রেসার থেকে তুই ইনফাইসিমালি স্মল চেঞ্জ করেছিস, ইনফাইসিমালি স্মল মানে 2.00000, ধর এখন 20টা 0 চললো, তারপরে 1, তাহলে ধর তাহলে চেঞ্জ কতটা হলো, তাহলে প্রেসার চেঞ্জকে আমরা লিখবো ডিপি, প্রেসার চেঞ্জকে আমরা কি লিখবো, প্রেসার চেঞ্জকে আমরা লিখবো ডিপি। এই ডিপি মানে বলাচ্ছে ইনফাইসিমালি স্মল চেঞ্জ, যেমন ধর 2.0000000 এখন চলছে ডট 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 20টা 01, ঠিক আছে, মাইনাস 2, এই বিয়োগটা করলে এখানে কি হবে 0.00000 এখন ডট 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 20টা 01, এইটুকু ডিফারেন্স, তাহলে এই যে ইনফাইসিমালি স্মল ডিফারেন্স এইটাকে আমরা বলবো ডিপি লিখবো, ঠিক আছে। আর আমি যদি লিখি ডেল্টা পি, এটা মানে বোঝাবে ফাইনাইটলি লার্জ চেঞ্জ, হয়তো 3 অ্যাটমসফেরিক থেকে 2 অ্যাটমসফেরিক প্রেসারে নেমে আসছে, দিয়ে 1 atm হচ্ছে,
এই যে ফাইনাইটলি লার্জ চেঞ্জ, তখন আমরা ডেল্টা পি লিখবো, ওখানে সেটাই লিখেছে। তাহলে ডিএক্স মানে স্মল চেঞ্জ, ক্ষুদ্রাতি ক্ষুদ্র চেঞ্জ, আর ডেল্টা এক্স ক্যাপিটাল ডেল্টা ওটা আর কি, তো সেটাকে আমরা বলবো স্মল ডেল্টা, তো লিখতে জানিস এই যে স্মল ডেল্টা, তো ক্যাপিটাল ডেল্টা এক্স মানে বোঝাবে ক্যাপিটাল ডে মানে আমাদের ত্রিভুজের মতো, ওটা আমাদের বোঝাবে বড় চেঞ্জ, ফাইনাইটলি লার্জ চেঞ্জকে আমরা ওইভাবে লিখবো। আচ্ছা, এবং বৃহৎ পরিবর্তনকে মানে ফাইনাইট চেঞ্জকে আমরা ডেল্টা এক্স রূপে লিখবো। আচ্ছা, এক্স রাশি তাপগতীয় সিস্টেমের অবস্থার অপেক্ষক হলে এক্স এর ক্ষুদ্রাতি ক্ষুদ্র পরিবর্তন ডেল এক্স পারফেক্ট ডিফারেন্সিয়াল হবে। এখানে জাস্ট লিখেছে, পারফেক্ট ডিফারেন্সিয়াল দিয়ে কোনো নিউমেরিক্যাল আসবে না, এবং পারফেক্ট ডিফারেন্সিয়াল আমাদের এইচএস এ করতে হয় না, এটা জাস্ট শুনিয়ে রেখেছে। ওই যে বললাম বড় ক্লাসে আরো ভবিষ্যতে আরো থার্মোডাইনামিক্স পড়ার সুযোগ হলে এগুলো আরো জানতে পারবি। আচ্ছা, কারণ সিস্টেমের নির্দিষ্ট প্রারম্ভিক এবং অন্তিক অবস্থার মধ্যে ডিএক্স এর সমাকলনকে ঠিক আছে, এই পয়েন্টটা বাদ দিতে, কারণ পারফেক্ট ডিফারেন্সিয়াল দিয়ে কিছু আসবে না, এটা পরে কাজ নেই। নেক্সট, পথ নির্ভর রাশি বা পাথ ডিপেন্ডেন্ট। পাথ ডিপেন্ডেন্ট মানে তুই কিভাবে ওই পার্টিকুলার রাশি দুটোকে কেন বললাম, এই পাথ ডিপেন্ডেন্টের মধ্যে দুজনই আছে, এই দুজন ছাড়া বাকি সবাই মোটামুটি পাথ ইন্ডিপেন্ডেন্ট, বেসিক্যালি মানে অবস্থা স্টেট ফাংশন। তাপ এবং কার্য ভালো করে আন্ডারলাইন করে নিবি, তাপ এবং কার্য অবস্থার অপেক্ষক নয়, মানে স্টেট ফাংশন নয়, তাপ এবং কার্য হচ্ছে পাথ ফাংশন, পাথ ডিপেন্ডেন্ট। তুই ওয়ার্ক ডানটা বা হিট এনার্জি চেঞ্জটা ফাইনাইটলি লার্জ ভাবে করেছিস না ইনফাইনাইটলি স্মল চেঞ্জ করেছিস, সেটার উপর নির্ভর করবে, ঠিক আছে? তাই তাপ এবং কার্য এবং এরা একে অপরের সাথে ওতপ্রোতভাবে জড়িত, আমরা সেইগুলোই এখন দেখব। কি বলতে চাইছে, এটা গুরুত্বপূর্ণ দুটো রাশি। তাপকে আমরা কিউ দিয়ে রিপ্রেজেন্ট করব, কার্যকে আমরা ছোট হাতের ডাব্লিউ দিয়ে রিপ্রেজেন্ট করব। এর আগে যখন প্রেসার, ভলিউম, টেম্পারেচার এদেরকে সবাইকে দেখ ক্যাপিটাল লেটার দিয়ে ডিনোট করেছি, ঠিক আছে? স্টেট ফাংশন গুলোকে আমরা ক্যাপিটাল লেটার দিয়ে ডিনোট করব, আর পাথ ফাংশন গুলোকে আমরা স্মল লেটার দিয়ে ডিনোট করব। এবং পাথ ফাংশন দুজনই আছে, কে কে? তাপ এবং কার্য, কিউ এবং ডাব্লিউ, এরা দুজনই আছে, সো ইস্যু কিছু নেই। আচ্ছা, অধিকাংশ ক্ষেত্রেই সিস্টেম ও তার পরিবেশের মধ্যে শক্তির আদান প্রদান তাপ এবং কার্য বা উভয় রূপে সংগঠিত হতে পারে, ঠিক আছে? শক্তির আদান প্রদান, হিট এনার্জি ট্রান্সফার হতে পারে শুধু, বা শুধু ওয়ার্কডান হতে পারে, বা তাপ ওয়ার্কডান মানে ওয়ার্কডানও হতে পারে, তাপ এনার্জি মানে হিট এনার্জিও ট্রান্সফার হতে পারে। এবং রেগুলার সিস্টেম আমরা দেখবো এরকম হয় না যে শুধু হিট ট্রান্সফার হচ্ছে ওয়ার্কডান হচ্ছে না, বা শুধু ওয়ার্কডান হচ্ছে হিট ট্রান্সফার হচ্ছে না। আমরা রেগুলার লাইফের এক্সাম্পল গুলোতে দেখতে পাবো দুটো ঘটনাই একসাথে ঘটে। এই রাশি দুটি সিস্টেমের ধর্ম নয়, তাই তাপ ও কার্য সিস্টেমের অবস্থার অপেক্ষক নয়, ঠিক আছে? এই পয়েন্টগুলো ভালো করে মাথায় ঢুকিয়ে নিতে হবে কি বলছি, ঠিক আছে? এবং এরা হচ্ছে, অবশ্য শুরুতেই বললাম আর বলার কিছু নেই, এরা হচ্ছে একটা পাথ নির্ভর রাশি। এবার যারা স্টেট ফাংশন তাদের জন্য আমরা ডিপি, ডিটি, ডিভি এই টার্মগুলো লিখতে পারবো, এবং তাদেরকে ক্যাপিটাল লেটারে লেখা হয়, ঠিক আছে? এবং তাদের চেঞ্জটাকে, যে স্মল চেঞ্জ বা লার্জ চেঞ্জ যাই হোক না কেন, স্মল চেঞ্জ হয়, ডিপি, ডিভি লিখতে পারবো। কিন্তু যেহেতু কিউ এবং ডাব্লিউ অবস্থার অপেক্ষক নয়, তাই ডিপি বা ডিডাব্লিউ এর পরিবর্তে ডেল কিউ, ডিপি বললাম সরি, ডিকিউ বা ডিডাব্লিউ আমরা লিখতে পারবো না, তাদের পরিবর্তে ডেল কিউ বা ডেল ডাব্লিউ লেখা হয়, মানে ডেল্টা। তবে ডিপি বা ডিভি যেমন পি এবং বি এর ক্ষুদ্রাতি ক্ষুদ্র পরিবর্তনকে বোঝায় কিন্তু কিন্তু ডেল কিউ আর বা ডেল ডাব্লিউ একইভাবে কিউ বা ডাব্লিউ এর পরিবর্তনকে নির্দেশ করে না। একইভাবে লিখেছে বলে আবার করে মনে করিস তা নয়, নির্দেশ করে না। আমি লাইন বাই লাইন পড়ে দিচ্ছি যেন কোনো জায়গা মিস না হয়, কোনো জায়গা যেন আমি বলিনি বক্সটা পড়ে নেবি যেন মিস হয়ে যায়, মিস নয়, এই জায়গাগুলো ভালো করে পড়তে হবে। তফাৎ আছে, স্টেট ফাংশনের ক্ষেত্রে ক্যাপিটাল লেটারে লিখবো এবং ডিপি, ডিভি, ডিটি লিখবো, কিন্তু যেগুলো পাথ ফাংশন তাদের জন্য স্মল লেটারে লিখবো কিউ এবং ডাব্লিউ, এবং তাদের জন্য ডেল কিউ, ডেল ডাব্লিউ লিখতে হবে। ডিপি যেমন প্রেসারের ক্ষুদ্রাতি ক্ষুদ্র চেঞ্জকে বোঝায়, ডিভি যেমন ভলিউমের ক্ষুদ্রাতি ক্ষুদ্র চেঞ্জকে বোঝাবে, কিন্তু ডেল কিউ বা ডেল ডাব্লিউ হিট বা ওয়ার্ক ডানের ক্ষুদ্রাতি ক্ষুদ্র চেঞ্জকে বোঝায় না, কারণ পি ও ভি এর মতো ডেল কিউ এবং ডাব্লিউ সিস্টেমের ধর্ম নয়। ডেল কিউ ও ডেল ডাব্লিউ কোনো প্রক্রিয়ায় ক্ষুদ্রাতি ক্ষুদ্র পরিমাণ তাপ ও কার্যের স্থানান্তরকে নির্দেশ করে, ঠিক আছে? মানে সিস্টেম থেকে সারাউন্ডিংসে যাচ্ছে বা সারাউন্ডিংস থেকে সিস্টেমে আসছে হিট এনার্জি। আর ওয়ার্ক ডান হলে বলবো ওয়ার্ক ডান বাই দ্য সিস্টেম, মানে সিস্টেম নিজে ওয়ার্ক ডান করছে নিজের এনার্জির এক্সপেন্সে, কারণ ওই এনার্জি তো খরচা করে নিজে কাজ করে, বা এনার্জিটাই অ্যাজ এ হিট এনার্জি ট্রান্সফার করে, তাহলে এনার্জি কমছে হিট এনার্জি ট্রান্সফার করলে বা সিস্টেম নিজে ওয়ার্ক ডান করলে। আর ধর সিস্টেম ওয়ার্ক ডান অন দ্য সিস্টেম, সিস্টেমের উপর সারাউন্ডিংস কাজ করছে
এর ফলে সিস্টেমের শক্তি বৃদ্ধি ঘটছে, বা সারাউন্ডিংস থেকে সিস্টেমে হিট এনার্জি অ্যাবজর্ব হচ্ছে, তাতেও সিস্টেমের শক্তির বৃদ্ধি ঘটছে। ঠিক আছে, তো এটা ক্ষুদ্রাতি ক্ষুদ্র স্থানান্তরকে বোঝায়। আচ্ছা, এবার তাপগতীয় বিভিন্ন প্রক্রিয়া আমরা পড়বো। ঠিক আছে, বিভিন্ন প্রক্রিয়ার মধ্যে দেখ, প্রথম এখান থেকে চলে আসবো চক্রীয় বা আবর্তিত প্রক্রিয়া, মানে যে প্রেসার ভলিউম টেম্পারেচার P1 V1 T1 এ ছিল সেখান থেকে চেঞ্জ হয়ে P2 V2 T2 তে এসেছে, আবার চেঞ্জ হয়ে দেখ সেম লাইন বরাবর এগিয়েছে, তাতে প্রেসারটা সেম থেকেছে, ভলিউমটা আবার V1 এর সাথে সমান হয়েছে, তাহলে P2 V1 এ ব্যাক করলো এবং টেম্পারেচারটা চেঞ্জ হলো, সেখান থেকে আবার ইনিশিয়ালে ব্যাক করলো। মানে চক্রীয় প্রসেস মানে হচ্ছে তুই যে টেম্পারেচার প্রেসার এবং ভলিউম কন্ডিশন থেকে স্টার্ট করেছিলি সেখান থেকে ঘুরে ফিরে আবার ইনিশিয়াল টেম্পারেচার ভলিউম প্রেসার কন্ডিশনে ব্যাক করে এলি। এই টাইপের প্রসেসকে আমরা বলবো আবর্তিত বা চক্রীয় প্রক্রিয়া। ঠিক আছে, সাইক্লিক প্রসেস, ইজি ওয়ার্ড, সাইক্লিক প্রসেস। এখানে কিছু এক্সাম্পল করে এরকম বলেছে, যেমন ধর 1 মোল জল আছে 298 কেলভিন ওয়াটার অ্যাটমসফিয়ারিক প্রেসার, সেখান থেকে 1 মোল জলকে 373 কেলভিনে নিয়ে গেলি, মানে 100 ডিগ্রিতে নিয়ে গেলি, জল আছে, ল্যাটেন্ট হিট পেয়েছে, ল্যাটেন্ট হিট পেলেই 1 মোল জলীয় বাষ্প হয়েছে 373 কেলভিন, সেটাকে আবার তুই ঠান্ডা করে 298 কেলভিনের জলে নিয়ে এসেছিস। সো এক্ষেত্রে আবার যেখানে ছিল ঘুরে ফিরে সেখানেই ব্যাক করে এলো, তো এটাকে আমরা বলছি চক্রীয় প্রক্রিয়া। তাহলে চক্রীয় প্রক্রিয়াতে যেখানে শুরু করেছিস P1 থেকে শুরু করেছিস P1 এই ব্যাক করেছিস, তাহলে ডেল পির ভ্যালু কি হবে? P1 - P1 মানে 0। তাহলে এক্ষেত্রে সমস্ত যে স্টেট ফাংশন গুলো রয়েছে সেই স্টেট ফাংশন গুলোর মান কি হবে? 0 হবে। এই তো হয়ে গেল মেন কথা, এটাই এখানকার মেন কথা ছিল। এবার সমষ্ণ বা সমতাপীয়, ইংলিশে অনেক ইজি ওয়ার্ড, আইসোথার্মাল প্রসেস। আইসো মানে সেম, থার্মাল মানে টেম্পারেচার সেম। তাহলে যে প্রসেসে ওভারঅল টেম্পারেচারের কোনো চেঞ্জ নেই, টেম্পারেচার কনস্ট্যান্ট, ডিফারেন্সিয়াল কর, টি যদি কনস্ট্যান্ট হয়, টি ইকুয়াল টু কনস্ট্যান্ট, কনস্ট্যান্টের ডিফারেন্সিয়াল কি হয়? কনস্ট্যান্টের যেহেতু কোনো চেঞ্জ নেই, কনস্ট্যান্টের কোনো চেঞ্জ নেই, তাহলে তার ফাইনাল এবং ইনিশিয়াল একই, তাহলে ফাইনাল মাইনাস ইনিশিয়াল দুটো স্টেটই একই, তাহলে ডিফারেন্সিয়াল করলে কি আসবে? 0 আসবে। ঠিক আছে, তাহলে আইসোথার্মাল প্রসেসে মেন পয়েন্ট হচ্ছে শর্ত পয়েন্টটা, এখানে যা যা থাকবে। আইসোথার্মাল প্রসেস মানে যে প্রসেসে টেম্পারেচারের কোনো চেঞ্জ নেই, লেখা রয়েছে উষ্ণতার কোনো পরিবর্তন ঘটে না, শুধুমাত্র কন্ডিশন টেম্পারেচার যদি ধ্রুবক হয় তাহলে ডেল্টা টি বা ডিটি, ইনফাইসিমালি স্মল চেঞ্জ বা ফাইনালি লার্জ চেঞ্জ, যাই বল না কেন সেটার কোনো চেঞ্জ নেই, যেটা হাইলাইট দিয়ে দিলাম ওটাই পড়তে হবে, এবং এক্ষেত্রে উষ্ণতা অপরিবর্তিত থাকে, এই জায়গাটা মার্ক করে নিলি, তাহলে আইসোথার্মাল প্রসেস হয়ে গেল। এবার কি আসছে? সমচাপীয় বা সমপ্রেস বা আইসোবারিক প্রসেস। কি করে মনে রাখবি? বার মানে হচ্ছে প্রেসারের একটা ইউনিট, তাহলে আইসোবারিক মানে কি হলো? সমচাপীয়, তাহলে এক্ষেত্রে পিটা কনস্ট্যান্ট, তাহলে ডিপি এর ভ্যালু হবে 0, তাহলে চাপ অপরিবর্তিত থাকে। যে প্রসেসে চাপ অপরিবর্তিত থাকে, দ্যাট মিন্স প্রেসার ধ্রুবক, ডিপি বা ডেল পি 0। নেক্সট, সম আয়তনীয় বা আইসোকোরিক প্রসেস, ভি কনস্ট্যান্ট, ডিভি 0, তাহলে আয়তন স্থির থাকে, ভি ধ্রুবক, তাহলে ডিভি বা ডেল ভি 0 হবে। ঠিক আছে, এটা যদি উদাহরণ জানতে চাই বলবি বম্ব ক্যালোরিমিটারে, বম্ব ক্যালোরিমিটার আবার ওয়ার্ডটা পরেও আসবে। ঠিক আছে, সো বম্ব ক্যালোরিমিটারে কোনো পদার্থের দহন, কম্বাসন, এটা একটা সম আয়তনিক প্রক্রিয়া। এখানে কিছু গ্রাফ দিয়েছে দেখ, পিভি গ্রাফ, পিভি গ্রাফে যদি টেম্পারেচার কোনো চেঞ্জ না থাকে এরকম একটা গ্রাফ আসবে। পিভি গ্রাফে যদি প্রেসারের কোনো চেঞ্জ না হয়, প্রেসারের চেঞ্জ নেই মানে একটা সার্টেন পয়েন্টে প্রেসার ফিক্সড, ভলিউমটা কন্টিনিউয়াসলি চেঞ্জ হচ্ছে, তাহলে স্ট্রেট লাইন আসবে ভলিউমের সাথে। যদি ভলিউম ফিক্স থাকে তাহলে ভলিউমটা এই পার্টিকুলার পয়েন্টে ফিক্স, ভলিউমটা এই পার্টিকুলার পয়েন্টে ফিক্স, এবং এই পার্টিকুলার পয়েন্টেই ডিফারেন্ট প্রেসারে তুই পয়েন্ট নিয়েছিস, তাহলে এটা পি অ্যাক্সিসের সাথে প্যারালাল একটা লাইন আসবে। এরকম করে তিনটে গ্রাফ। লাস্ট কি আসছে? রুদ্ধতাপীয় অ্যাডায়াবেটিক প্রসেস। তো রুদ্ধতাপীয় প্রক্রিয়াতে কি হয়? হিটের কোনো এক্সচেঞ্জ হয় না, তার মানে কি টেম্পারেচার কমা বাড়া করবে না? করতেই পারে। কিভাবে? যদি হিট ট্রান্সফার না হয়, ওয়ার্ক ডান করতে পারছে। ওয়ার্ক ডান করেও তো আমরা এতক্ষণ ধরে বুঝলাম শক্তির ট্রান্সফার হতে পারে, ওয়ার্ক ডান করে হতেই পারে। তাহলে রুদ্ধতাপীয় প্রসেসে হিট ট্রান্সফার হয় না, ওয়ার্ক ডান হতে পারে, এটা মাথায় ঢুকিয়ে রাখতে হবে। সিস্টেম এবং পরিবেশের মধ্যে কোনো তাপের আদান প্রদান হয় না, কি তাপের কোনো আদান প্রদান হয় না, তাকে রুদ্ধতাপীয় প্রক্রিয়া বলবো। আচ্ছা, শর্ত
কিউ ইকুয়াল টু 0, যেখানে কিউ ইকুয়াল টু সিস্টেম দ্বারা গৃহীত বা বর্জিত তাপ। আর কিছু নাই। এটা একটা উদাহরণটা, এই উদাহরণটা একটু পড়বি, হ্যাঁ, এটা তোকে 2 নম্বরের বা 1 নম্বরের কোশ্চেন করলেও করতে পারে। যে ধর সাইকেলের যে নজেল সেটা যদি হট করে খুলে দিস, যে এয়ারটা বেরিয়ে আসবে, দেখবি এয়ারটা ঠান্ডা থাকে। তার রিজনটা কি? হঠাৎ করে গাড়ি বা সাইকেলের চাকার ভালভ খুলে দিলে নির্গত বায়ু শীতল হয়ে যায়, কারণ এক্ষেত্রে নির্গত বায়ুর দ্রুত প্রসারণ ঘটে। ঠিক আছে, এই যে এক্সাম্পলটা, এটা অ্যাডায়াবেটিক প্রসেস এক্সাম্পল। কোন গ্যাসের হঠাৎ সংকোচন বা প্রসারণকে রুদ্ধতাপীয় প্রক্রিয়া রূপে গণনা করা হয়, কারণ এই ধরনের সংকোচন বা প্রসারণে গ্যাস, বায়ু যেটা রয়েছে গ্যাস, পরিবেশের সঙ্গে তাপের আদান প্রদানের সুযোগ পায় না, ফলে গ্যাসের সহসা সংকোচনে গ্যাসের গরম হয়ে যায় এবং সহসা প্রসারণে গ্যাস শীতল হয়ে যায়। এটা উদাহরণ হিসাবে লিখে দিয়ে আসতে হবে, মানে এক্সপ্লেনেশন হিসাবে লিখে দিয়ে আসতে হবে, এটা অ্যাডায়াবেটিক প্রসেস বলে। এবং এই যে এসি বা রেফ্রিজারেটরে মানে ফ্রিজে যে কম্প্রেসারটা থাকে, কম্প্রেসারটা এটাই করে, ক্লোজ লুপে একটা গ্যাস চলে, সেই গ্যাসটাকে হঠাৎ এক্সপ্যান্ড করে দেওয়া হয়। হঠাৎ এক্সপ্যান্ড করলে গ্যাসটার কুলিং হয় অ্যাডায়াবেটিক প্রসেসে। সেই কুলড এয়ারটা এসির যে ইনডোর ইউনিটটা রয়েছে সেই ইনডোর ইউনিটটাতে আসে, পৌঁছায়, এবং সেই ঠান্ডা বাতাসটা ঘরে ওখানে ফ্যান থাকে, সেই ফ্যানটা ওই ঠান্ডা বাতাসটা থেকে ঠান্ডা হাওয়াটাকে ঘরের মধ্যে ট্রান্সফার করে। আবার ওই মানে গ্যাসটা কিছুটা গরম হয়ে যায়, বাইরের আউটডোর ইউনিটে চলে যায়, আউটডোর ইউনিটে ওটা কন্টিনিউ কম্প্রেস হয়ে, প্রথমে কম্প্রেস হয়, হিট আপ হলো, হঠাৎ করে প্রেসার রিলিজ হয়ে যায়, আবার গ্যাসটা ঠান্ডা হয়ে যায়। এবার কতটা অ্যাব্রাপ্টলি ওই প্রেসার রিলিজ হবে সেটার উপর নির্ভর করে টেম্পারেচার। তো এখানেও কিন্তু এই প্রসেসটা ইউজ করা হয়। আচ্ছা, হ্যাঁ, এই পয়েন্টটা ভালো করে, অ্যাডায়াবেটিক পয়েন্টের এটা একটা মাথায় অনেকের মনে হয়ে যেতে পারে যে টেম্পারেচার, হিট এনার্জি যদি ট্রান্সফার না হয় তাহলে টেম্পারেচারের কোনো চেঞ্জ হবে না, সেটা কিন্তু নয়। এই পয়েন্টটা ভালো করে পড়। কি বলেছে? রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় সিস্টেম পরিবেশে তাপের আদান প্রদান না ঘটলেও প্রায় সব ক্ষেত্রেই ব্যতিক্রম আছে, সিস্টেমের উষ্ণতার কিন্তু পরিবর্তন ঘটে। এটা মেন পয়েন্ট। এমন নয় যে হিট ট্রান্সফার হচ্ছে না বলে, ছোট ক্লাস থেকে পড়েছি যে টেম্পারেচার আদান প্রদান হলে হিটের ট্রান্সফার হলে টেম্পারেচার হবে, মানে হিট হচ্ছে কারণ, তাপ শক্তি হচ্ছে কারণ, আর উষ্ণতা হচ্ছে তার ফলাফল, টেম্পারেচার। কিন্তু ব্যাপারটা হচ্ছে অ্যাডায়াবেটিক প্রসেসের ক্ষেত্রে ব্যাপারটা এরকম করে ভাবলে হবে না, ওয়ার্ক ডানের কথাটাও নিতে হবে। তো হিট ট্রান্সফার হচ্ছে না তো কি হয়েছে, কিন্তু উষ্ণতার পরিবর্তন ঘটতে পারে। আচ্ছা, এটার আর কিছু ইম্পর্টেন্ট পয়েন্ট আমরা এখানে দেখি। আর একাধিক ধাপে সংগঠিত কোনো প্রক্রিয়া বিভিন্ন ধাপে গৃহীত বা বর্জিত তাপের মোট তাপ শূন্য, মানে Q1 Q2 Q3 করে কখনো 100 জুল এনার্জি নিয়েছে, পরক্ষণে 100 জুল এনার্জি রিলিজ করে দিয়েছে, তাহলে ওভারঅলে 0 হলেও প্রক্রিয়াটাকে কিন্তু আমরা রুদ্ধতাপীয় বলতে পারবো না। বুঝতে পেরেছিস? কেন বলতে পারবো না? রুদ্ধতাপীয় মানে হিট এনার্জি নেবেও না, ছাড়বেও না। এক্ষেত্রে 100 জুল নিয়েছে, পরে হয়তো 50-50 করে দুবার ছেড়ে দিয়েছে, ওভারঅলে 0 হচ্ছে, কিন্তু হিট আদান প্রদান তো হয়েছে, তাহলে কিন্তু এটাকে আমরা রুদ্ধতাপীয় প্রসেস বলতে পারবো না। এবার আর দুটো প্রসেসের আমরা ডেফিনেশন দেখে নিই। রিভার্সিবল প্রসেস, তারপরে আসবে ইররিভার্সিবল প্রসেস। দুজনের কিছু পার্থক্য আছে, একটু দেখে নেব। সেটা হয়ে যাওয়ার পর আমরা ইন্টারনাল এনার্জির কনসেপ্টে চলে আসবো, ওখান থেকে আমরা ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্সে ঢুকবো, যেটা আমরা নেক্সট ক্লাসে পড়বো। তাহলে আজকের ক্লাসে লাস্ট ডেফিনেশন আমরা যেটা পড়বো, অনেক ধরনের ডেফিনেশন আমরা পড়লাম বই থেকে, ইম্পর্টেন্ট জায়গাগুলো মার্কও করে দিয়েছি, আশা করবো বইয়ে মার্ক করে নেবে। এগুলোকে আমাকে আবার নয়তো বোর্ডে লিখতে হতো, আমি সেটা লিখলাম না, তাড়াতাড়ি হয়ে গেল অনেকটা। এবার আমরা দেখবো রিভার্সিবল প্রসেস, ইররিভার্সিবল প্রসেস। রিভার্সিবল প্রসেস মানে যখন ধর প্রেসার চেঞ্জ করছিস তুই, ঠিক আছে, তুই প্রেসারটা কমাচ্ছিস ধীরে ধীরে, 3 অ্যাটমসফেরিক প্রেসার থেকে তুই 2 অ্যাটমসফেরিক প্রেসারে নেমে আসতে চাইছিস। প্রেসারটাকে কিভাবে কমাচ্ছিস? 3 থেকে 2.999999999999 কমিয়ে এতটাতে নিয়ে নি, তাহলে কমলো কতটা? 0.000001 এই অ্যামাউন্টে কমেছে। তাহলে বলতে চাইছি প্রতিটা স্টেপে তুই ইনফাইসিমালি স্মল চেঞ্জ করছিস প্রেসারের, ঠিক আছে, ইনফাইসিমালি স্মল চেঞ্জ করছিস। মানে প্রথম স্টেপের প্রেসার যদি পি হয়, ফার্স্ট স্টেপের প্রেসার যদি পি হয়, তার পরবর্তী স্টেপের প্রেসার হচ্ছে পি মাইনাস ডিপি। তাহলে খুব অল্প অ্যামাউন্টে প্রেসার চেঞ্জ করছিস, ঠিক আছে, খুব ইনফাইসিমালি স্মল অ্যামাউন্টের প্রেসার তুই কমাচ্ছিস, ঠিক আছে। এরকম যদি কমানো হয়, মানে ইনফাইসিমালি স্মল স্টেপে যদি কমানো হয়, তাহলে ধর অপোজিং একটা ফোর্স, যদি পিস্টনের কথাটা ভাবিস, বাইরে থেকে পিস্টনটা একটা প্রেসার দিচ্ছিস, ভিতর থেকে গ্যাস মলিকিউলগুলো পিস্টনের উপর একটা প্রেসার দিচ্ছে, এক্সটার্নাল প্রেসার এবং গ্যাস মলিকিউলগুলোর প্রেসার যদি ইকুয়াল হয়ে যায়, তাহলে পিস্টনটা এখানেই ফিক্স থাকবে, থার্মোডাইনামিক ইকুইলিব্রিয়ামে থাকবে। রিভার্সিবল প্রসেসের ক্ষেত্রে কি করা হচ্ছে দেখতো,
টি মাইনাস ডিপি, মানে এই যে প্রেসার ছিল তখন সেখান থেকে ইনফাইসিমালি স্মল প্রেসার তুই চেঞ্জ করেছিস, তাহলে পি মাইনাস ডিপি করেছিস, তাহলে ভলিউমটা কতটা বাড়বে, ডিভি অ্যামাউন্টে বাড়বে, কারণ প্রেসার যতটা কমে ভলিউম ততটাই বাড়ে, ইনফাইসিমালি স্মল অ্যামাউন্টে ভলিউম ইনক্রিজ করেছে। এবার তোকে এটা ভাবতে হবে যে ইনফাইসিমালি স্মল, এখানে তো দেখে অনেকটা বড় মনে হচ্ছে, ইনফাইসিমালি স্মল 3 আর 2.999999 এখন 100টা নয়, যদি পরপর এটা অলমোস্ট ইকুয়াল টু 3, তাহলে বেসিক্যালি আগের প্রেসার আর পরে যে ডিপি যে নতুন যে কমে যাওয়া প্রেসারটা হলো সেটা আগেরটার সাথে অলমোস্ট একই বলতে পারিস তুই, এতটাই কম প্রেসার কমেছে, ইনফাইসিমালি স্মল তো। আর তার মানে ভলিউমটা যতটা ইনক্রিজ করবে সেই ইনক্রিজটা আগের যে ইনিশিয়াল ভলিউম ছিল এবং ফাইনাল যে ভলিউম সেটাও আগের মানে ইনিশিয়াল ভলিউমের সাথে অলমোস্ট সমান, মানে সমানই। তাহলে এই ধরনের সিস্টেম হলে কি হয়, অপোজিং যে একটা প্রেসার যে তুই যেটা কমালি প্রেসার কমালি, তাহলে এই পিস্টনটা গ্যাস মলিকিউলগুলোকে নিচের দিকে ঠেলছে, গ্যাস মলিকিউলগুলো পিস্টনটাকে উপরের দিকে ঠেলছে, যে দুটো ফোর্স, এই দুটো ফোর্সের চেঞ্জটা কতটা হয়েছে, ইনফাইসিমালি স্মল, তাই না? কারণ পিটা খুব কম কমেছে, তাহলে পিটা যদি খুব কম কমে মানে এই ডাউনওয়ার্ড ফোর্সটা যদি খুব কম অ্যামাউন্টে কমে, তাহলে আপওয়ার্ড ফোর্সটা খুব কম অ্যামাউন্টে বেড়েছে। তাহলে আমরা বলতে পারি ফরওয়ার্ড আর অপোজিং যে ফোর্স দুটো, চালক বল আর বিরুদ্ধ বল যদি বলি, তাদের চেঞ্জটাও ইনফাইসিমালি স্মল। এরকম হলে কি হয়, প্রতিটা স্টেপ, কারণ পি মাইনাস ডিপি করলি, যেখানে পৌঁছালি সেখান থেকে আবার ডিপি অ্যামাউন্টে করলি কমালি, আবার ডিপি অ্যামাউন্টে কমালি, আবার ডিপি অ্যামাউন্টে কমালি, তাহলে এইভাবে কি বলতে পারি, এত ইনফাইসিমালি স্মল চেঞ্জ করছি, প্রথম স্টেপটার সাথে সেকেন্ড স্টেপটার প্রেসারের কোনো চেঞ্জই নেই বা ভলিউমের কোনো চেঞ্জই নেই। তো এরকম যদি হয়, এই টাইপের এইরকম ভাবে যদি চেঞ্জ করতে পারি, এরকম টাইপের সিস্টেমকে আমরা বলবো রিভার্সিবল সিস্টেম বা রিভার্সিবল প্রসেস। রিভার্সিবল প্রসেসে কি হয়, প্রতিটা স্টেপ একে অপরের সাথে থার্মোডাইনামিক ইকুইলিব্রিয়ামে থাকে। হোয়াট ইজ থার্মোডাইনামিক ইকুইলিব্রিয়াম? যেখানে তাপীয়, যান্ত্রিক এবং রাসায়নিক তিনটে সাম্যাবস্থায় বজায় থাকে। এবং রিভার্সিবল প্রসেসে কি, যে পাথে তুই ফরওয়ার্ড পথে গেছিস, মানে 2-3 থেকে 2-এ তুই কমে আসার ফল, যেভাবে যে পাথে কমে এসেছে, তুই 2 থেকে 3-এ প্রেসারটাও এক্স্যাক্টলি সেম ভাবে যেতে পারবি, মানে ফরওয়ার্ড এবং ব্যাকওয়ার্ড বোথ প্রসেসেই তুই ইকুয়াল অ্যামাউন্ট অফ ওয়ার্ক ডান পেতে পারিস, ঠিক আছে? কিন্তু রিভার্সিবল প্রসেসে কি হবে, ফাইনাইটলি লার্জ চেঞ্জ, ধর 3 থেকে 2-এ নেমে আসবি, তুই 3 থেকে 2.5-এ নেমে এলি, 2.5 মানে 2.5-এ নেমে এলি, 2.5 থেকে 2-তে নেমে চলে এলি, তাহলে ফাইনাইটলি লার্জ চেঞ্জ করলি। ফাইনাইটলি লার্জ চেঞ্জ হলে একটা স্টেপের সাথে আরেকটা স্টেপের প্রেসারের অনেকটা ডিফারেন্স, মানে ভলিউমের অনেকটা ডিফারেন্স, তাহলে বিরুদ্ধ বল এবং চালক বল এবং বিরুদ্ধ বল দুটোর মধ্যে অনেকটা ডিফারেন্স। এই টাইপের সিস্টেমকে আমরা বলবো ইরিভার্সিবল সিস্টেম। ইরিভার্সিবল সিস্টেম মানে এরকম ভাবিস না, স্যার প্রেসারটাকে তো আবার 2-3-তে তো আবার পৌঁছে নিয়ে যেতে পারবো, তাহলে তো আবার রিভার্স করে ফেললাম, সে তো তুই করতে পারবি, কিন্তু 2-3-তে যাওয়ার সময় যতটা ওয়ার্ক ডান হবে 3 থেকে 2-তে আসার সময় একবারে চেঞ্জ করলে, মানে ফাইনালি লার্জ গ্যাপ করলে সেম অ্যামাউন্ট অফ ট্রান্সফার ঘটবে না, তার মানে প্রতিটা স্টেপ একে অপরের সাথে থার্মোডাইনামিক ইকুইলিব্রিয়ামে থাকবে না, সেটাকে ইরিভার্সিবল প্রসেস বলবো। এবার ডেফিনেশনটা একটু পড়ে নেওয়া। ডেফিনেশনটা দেখ, বলেছে কোন সিস্টেম যদি এরূপ প্রক্রিয়ায় অংশগ্রহণ করে যে প্রক্রিয়াটি অসংখ্য ক্ষুদ্রাতি ক্ষুদ্র মানে ইনফাইসিমালি স্মল ধাপে অতি মন্থর গতিতে সংঘটিত হয়, যে প্রক্রিয়ার প্রতিটা ধাপে চালক বল, মানে পিস্টনটা ধর নিচের দিকে নামাচ্ছে ওটা চালক ধরলাম, তাহলে গ্যাস মলিকিউলগুলো যেটা ঠিলছে ওটা বিরুদ্ধ বল, বিরুদ্ধ বলের মধ্যে পার্থক্য ক্ষুদ্রাতি ক্ষুদ্র, স্বাভাবিক। প্রক্রিয়াটি সমস্ত অন্তর্বর্তী ধাপে সিস্টেমের তাপগতীয় সাম্যাবস্থা অক্ষুণ্ণ থাকে, ঠিক আছে, এবং যে কোনো ধাপে বিরুদ্ধ বলের মান ক্ষুদ্রাতি ক্ষুদ্র পরিমাণ বাড়িয়ে বা কমিয়ে রিয়াকশনটাকে তুই ইচ্ছা মতো সামনের দিকে বা ব্যাকওয়ার্ডে তুই চালনা করতে পারবি, ঠিক আছে, বোঝা গেছে কথাটা? তাহলে তুই লেটস সে পিস্টনের প্রেসারটাকে ডিপি পরিমাণ কমালে বা ডিপি পরিমাণ বাড়িয়ে প্রেসারটাকে যা এক্স্যাক্টলি সেম ওয়েতে ফরওয়ার্ড বা ব্যাকওয়ার্ডে চালনা করতে পারবি। প্রেসারে মানে পিস্টনের এক্সাম্পলটা নিচে এখানে বলা রয়েছে, সেটা এখানে এক্সপ্লেন করা রয়েছে। এবার কিছু বৈশিষ্ট্য দেখ, প্রথমত বৈশিষ্ট্য বলতে এটা মনে রাখতে হবে, ইনফাইসিমালি স্মল স্টেপ মানে রিভার্সিবল রিয়াকশন নেচারে ঘটে না, এরকম করে রিয়াকশন করা ইনফাইসিমালি স্মল চেঞ্জ করতে গেলে ইনফাইনাইট অ্যামাউন্ট অফ টাইম লাগবে, যেটা আমাদের বাস্তব ক্ষেত্রে সম্ভব নয়। তো এটা একটা ইমাজিনেশন কন্ডিশন মাত্র, আর কিচ্ছু না। প্রথমত পরবর্তী প্রক্রিয়ায় চালক বল ড্রাইভিং ফোর্সের মান বিরুদ্ধ বল অপেক্ষা ক্ষুদ্রাতি ক্ষুদ্র পরিমাণ বেশি হয় এবং চালক বলের মান অতি সামান্য পরিমাণ বৃদ্ধি বা হ্রাস করে প্রক্রিয়াটিকে ফরওয়ার্ড বা ব্যাকওয়ার্ড যে কোনো একদিকে তুই ইচ্ছা মতো চালনা করতে পারবে। ডেফিনেশনের পয়েন্টটাই 2 নম্বর পয়েন্টে, এই ধরনের প্রক্রিয়ায় অন্তর্বর্তী সকল ধাপ সাম্যাবস্থায় থাকবে। আর কি, পরবর্তী প্রক্রিয়ায় যদি সিস্টেমকে একই পথে কিন্তু বিপরীত দিকে পরবর্তী প্রক্রিয়াটির মাধ্যমে তার পূর্বাবস্থায় ফিরে আনা হয়, তাহলে পরিবেশও তার আগের সিচুয়েশনে ফিরে আসবে। পরিবেশ এক্স্যাক্টলি ধর পিস্টনের ডিপি অ্যামাউন্ট অফ কমানোর আগে
পরিবেশ যে সিচুয়েশনে ছিল, ডিপি অ্যামাউন্ট কমানোর ফলে পরিবেশের কিছু চেঞ্জ এলো। এবার তুই যদি ডিপি অ্যামাউন্ট অফ প্রেসার যেটা কমিয়েছিস যদি আবার ডিপি অ্যামাউন্ট অফ বাড়িয়ে দিস, তাহলে আবার পিতেই ব্যাক করে আসবে। তাহলে পিতে ব্যাক করে এলে সিস্টেম সারাউন্ডিংসটা যে সিচুয়েশন আগে ছিল সারাউন্ডিংসটাও সেই সিচুয়েশনে ব্যাক করে আসবে। আর পরবর্তী প্রক্রিয়ায় যে ওয়ার্ক ডান আমরা পাবো, তার মানে রিভার্সিবল প্রক্রিয়াতে তুই যদি 3 to 2 প্রেসারে ডাউন হয়ে আসিস যতটা ওয়ার্ক ডান হবে, আর যদি অপরাবর্ত প্রক্রিয়াতে 3 to 2 প্রেসারে তুই ডাউন হয়ে আসিস সেক্ষেত্রে কম ওয়ার্ক ডান পাবো, পরবর্তীতে আমরা বেশি ওয়ার্ক ডান পাবো। ঠিক আছে, এটা একটা আদর্শ কাল্পনিক, এটা একটা ধারণা, এটা রিয়েল লাইফে আমরা এরকম পাবো না, এটা একটা আমাদের কাল্পনিক ধারণা। কারণ ইনফাইসিমালি স্মল স্টেপে চেঞ্জ করতে গেলে ইনফাইসিমালি লার্জ অ্যামাউন্ট অফ টাইম লাগবে, ইনফিনিটি অ্যামাউন্ট অফ টাইম লাগবে। আচ্ছা, পরবর্তী প্রক্রিয়ার কিছু উদাহরণ দেওয়া রয়েছে, কিন্তু সেটা আদর্শ ওরকম হবে না, যতটা কাছাকাছি ক্লোজ করা যায় সিচুয়েশনটাকে এখানে আছে একটু দেখিস। এবার অপরবর্তী প্রক্রিয়া আগেরটা যেটা বললাম ঠিক তার উল্টো, সিস্টেমের সাম্যাবস্থা অক্ষুণ্ণ থাকে না, একটার সাথে আরেকটা সাম্যাবস্থা কখনোই অক্ষুণ্ণ থাকবে না। প্রথমত বাহ্যিক শর্তের ক্ষুদ্রাতি ক্ষুদ্র পরিবর্তনের দ্বারা প্রক্রিয়াটিকে বিপরীত দিকে পরিবর্তিত করা যাবে না। ঠিক আছে, কারণ চালক বল এবং বিরুদ্ধ বলের মধ্যে ফাইনাইটলি লার্জ চেঞ্জ আছে, ক্ষুদ্রাতি ক্ষুদ্র চেঞ্জ করলে এক্স্যাক্টলি সেম ওয়েতে ব্যাকওয়ার্ডে আমরা নিয়ে যেতে পারবো না। সমস্ত প্রাকৃতিক প্রক্রিয়ায় অপরিবর্তিতভাবে সংঘটিত হয়। ঠিক আছে, এখানে কিছু এক্সাম্পল দিয়েছে, সেই এক্সাম্পল কি, আর পিস্টনটাকে তুই একেবারে অনেকটা প্রেসার বাড়িয়ে দিয়েছে, এটাই বৈশিষ্ট্যগুলো আমরা দেখি তাহলেই হয়ে যাবে। চালক বল বিরুদ্ধ বলের মধ্যে পার্থক্য সাধারণত বেশি হয়, এটি দ্রুত গতিতে সম্পন্ন হয়, খুব মন্থর গতিতে হবে না প্রথমত। আচ্ছা, এই ধরনের প্রক্রিয়ায় সকল পর্যায়ে সিস্টেমের সাম্যাবস্থা বজায় থাকে না, আগেটা যেটা ছিল। এরূপ প্রক্রিয়ায় শেষে সিস্টেমকে যদি বিপরীত পরবর্তী মানে বিপরীত পরিবর্তনের মাধ্যমে তার পূর্বাবস্থায় ফিরিয়ে আনা হয়, তবে সম্মুখ পরিবর্তনের কৃতকার্য, এটা মেন, সম্মুখ পরিবর্তনের কৃতকার্য বিপরীত পরিবর্তনের কৃতকার্যের সঙ্গে সমান হয় না। ওটাই বলছিলাম, তোর তো এখন মনে হতেই পারে আপনি 3 থেকে 2 অ্যাটমসফেরিক প্রেসারে এসেছেন, 2 থেকে 3 অ্যাটমসফেরিক প্রেসারে যদি যায় আবার তো পৌঁছে গেলাম, তাহলে তো রিভার্সিবল করে দিলাম। ব্যাপারটা তা নয়। রিভার্সিবল প্রক্রিয়াতে 3 থেকে 2 আসতে গেলে যতটা ওয়ার্ক ডান, 3 থেকে 2 কমিয়েছিস প্রেসার, যতটা ওয়ার্ক ডান হয়েছে বেসিক্যালি 3 থেকে 2 কমিয়েছিস, সিস্টেম নিজে ওয়ার্ক ডান করেছে। আবার 2 থেকে তুই প্রেসার 3-এ বাড়াতে চাইছিস, বাড়াতে মানে পিস্টনটাকে নিচে নামাচ্ছিস প্রেসার দিয়ে, তখন কি হবে এক্স্যাক্টলি ততটা অ্যামাউন্ট অফ ওয়ার্ক ডানই সিস্টেমের উপর হয়ে যাবে। মানে সিস্টেম এর আগে যতটা ওয়ার্ক ডান সারাউন্ডিংস এর উপর করেছিল, এখন সারাউন্ডিংস সিস্টেমের উপর এক্স্যাক্টলি ততটা অ্যামাউন্টই ওয়ার্ক ডান করছে। কিন্তু ফাইনাইটলি লার্জ গ্যাপে তুই যদি করিস, প্রেসার কমানোর সময় যতটা ওয়ার্ক ডান হয়েছিল প্রেসার বাড়ানোর সময় এক্স্যাক্টলি সেম অ্যামাউন্ট অফ ওয়ার্ক ডান হবে না। আচ্ছা, কোন সিস্টেমের সংগঠিত অপরিবর্তিত প্রক্রিয়া শেষে বিপরীত প্রক্রিয়ার মাধ্যমে সিস্টেম ফিরিয়ে আনা সম্ভব হলেও পরিবেশকে পূর্বাবস্থায় ফিরিয়ে আনা সম্ভব নয়। সিস্টেমটাকে আগের অবস্থায় ফিরিয়ে আনলি, অবশ্যই 2 অ্যাটমসফেরিক প্রেসার থেকে 3 অ্যাটমসফেরিক প্রেসার আবার তুই ব্যাক করে নিয়ে যেতে পারিস, সেটা পরবর্তীতেও পেরেছিলি। পরবর্তীতে কি ফরওয়ার্ড এবং ব্যাকওয়ার্ড দুটো স্টেপেই ওয়ার্ক ডান সেম ছিল, এখানে ওয়ার্ক ডানটা সেম নয়। সেকেন্ডলি যখন তুই পরবর্তী প্রক্রিয়াকে আগের ইনিশিয়াল অবস্থায় ব্যাক করে নিয়ে এলি, তখন কিন্তু তার কি হয়েছে, সারাউন্ডিংসও আবার পূর্ব অবস্থায় ব্যাক করেছে, এখানে সারাউন্ডিংস পূর্ব অবস্থায় ফিরে আসে না। আর এটা ফাইনাইট টাইমের মধ্যেই সম্পন্ন হয়, ইনফাইসিমালি লার্জ টাইম লাগে না। এবার এদের মধ্যে যে পার্থক্য আছে সেই পার্থক্যটা দেখে নিবি, পার্থক্যর পয়েন্টগুলো পড়ে নিবি, তাহলে আমাদের এখানে থার্মোডাইনামিক্সের যে ডেফিনেশন গুলো পড়ার, সেই ডেফিনেশন পার্টটা আমরা কভার করে ফেললাম। ঠিক আছে, যেটা আমি বইয়ে মার্ক করে দিলাম, বইয়ে মার্ক করে নিস। এগুলো আমি আর বোর্ডে লিখে কিছু বললাম না, সমস্তটা আমি বই থেকে পড়িয়ে দিলাম। বই থেকেই পড়বি, আর একবার রিডিং দিয়ে নিবি, তাহলেই সব মনে থাকবে। ঠিক আছে, এর মধ্যে এক্সটেন্সিভ আর ইন্টেন্সিভ প্রপার্টি ইম্পর্টেন্ট, পাথ ফাংশন, স্টেট ফাংশন ইম্পর্টেন্ট। বাকি যেখান থেকে নিউমেরিক্যাল আসবে, ফার্স্ট অফ থার্মোডাইনামিক্স ঢুকছে, সেখান থেকে করবো পিভি ওয়ার্ক ডান। আজকের ক্লাসে এটাই, নেক্সট ক্লাস থেকে আমরা পিভি ওয়ার্ক ডানের টপিকটা বুঝবো। ঠিক আছে।